বিশাল বড় পার্টির মাঝে হঠাৎ করে তাসনুবাকে জড়িয়ে ধরে ওর নরম মিষ্টি গোলাপি ঠোঁটটাকে নিজের করে নিল আরিয়ান। তাসনুবা সহ পার্টিতে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে আছে। শুধু তাই নয়, তাসনুবার ফিয়ন্সেও এই দৃশ্য দেখে হাঁ করে তাকিয়ে আছে। আরিয়ান এরকম অনাকাঙ্ক্ষিত একটা আচরণ করবে সেটা কেউ ভাবেনি। এদিকে তাসনুবা ওকে সরানোর জন্য অনেক বল প্রয়োগ করছে, কিন্তু আরিয়ানের পুরুষালী শক্তির কাছে সেই বল কিছুই না। আরিয়ান যেন তাসনুবার মিষ্টি স্বাদে হারিয়ে গেছে, ওকে ছাড়ছেই না। তবে এই দৃশ্য তাসনুবার ফিয়ন্সে মানে রিহান বেশিক্ষণ আর দেখতে পারে না। ও ওদের কাছে এসে আরিয়ানকে জোরে হ্যাঁচকা টান মেরে দূরে সরিয়ে দেয়। আরিয়ানের বডিগার্ডরা রিহানের দিকে এগিয়ে যেতে নিলে আরিয়ান তাদের থামিয়ে দেয়। তাসনুবা হাঁপাচ্ছে রিহানের পাশে। আরিয়ান ওর ঠোঁটে হাত দিয়ে তাসনুবার দিকে তাকিয়ে মুচকি হাসছে। তাসনুবার কাছে এই হাসিটা এখন বিষের মতো লাগছে। ওর প্রচণ্ড অস্বস্তি আর রাগ লাগছে। এবার বলা যায় এই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনাটার শুরুটা। অনেকদিন আগেই রিহান আর তাসনুবার বিয়ে ঠিক হয়েছে পারিবারিকভাবে। তাসনুবার বাবা এবং রিহানের বাবা দুজনেই অনেক বড় বিজনেসম্যান। শুধু তাই না, তারা বিজনেস পার্টনারও। তাই তাদের এই পার্টনারশিপটা আত্মীয়তে পরিণত করার জন্য তারা দুজনের ছেলে এবং মেয়ে বিয়ে ঠিক করেন একসাথে। তাসনুবা এবং রিহান দুজনেই এই বিয়েতে সম্মতি পোষণ করেছে। তাই ওদের বিয়ে ঠিক হওয়া উপলক্ষে ওদের বাবারা আজ বড় একটা পার্টির আয়োজন করেন। এই পার্টির মাধ্যমে ওদের বিয়ের তারিখও ঠিক করার কথা ছিল। ওদের বাবারা এই পার্টিতে অনেক বড় বড় বিজনেসম্যানদের ইনভাইট করেছিলেন। তাদের মধ্যে একজন হলেও আরিয়ান। ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র মালিক আরিয়ান নিজে। বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলারের মালিকও। রিহানের বাবা এবং তাসনুবার বাবার বিজনেসম্যানকে ও 1000 বার কেনার ক্ষমতা রাখে। তো পার্টিতে নাচের আয়োজন করা হয়। এটি এমন একটি নাচ যেখানে গানের সাথে সাথে নাচের পার্টনার পরিবর্তন হয়। ঠিক সেই মোতাবেক আরিয়ানের নাচের পার্টনার যখন তাসনুবা হয়, হওয়ার পার্টনার পরিবর্তন করে না। তাসনুবার মুক্তার মতো জল জল নয়নের দিকে তাকিয়ে ঠোঁটের কোনায় মুচকে একটা হাসি নিয়ে আরিয়ান ওর সাথে নাচতে থাকে। নাচের এক পর্যায়ে গান বন্ধ হলো। তাসনুবা কিছু বোঝার আগে ওর গোলাপি ঠোঁটটা আরিয়ান দখল করে নেয়। এবার বর্তমান অবস্থায় ফিরে আসা যাক। আরিয়ান হঠাৎ করে তাসনুবার পুরো পরিবারের সামনে এমন অস্বাভাবিক একটা আচরণ করলো, ফলে উপস্থিত সবাই হতভম্ব হয়ে আছে। কারো কোনো সাহস নেই ওর বিরুদ্ধে কিছু বলার, কারণ সবাই আরিয়ানের আন্ডারে। কেউ ওর দিকে আঙ্গুল তুললে তার লাইফও শেষ করে দিবে। তাই সবাই চুপ করে আছে। কিন্তু হঠাৎই রিহান তাসনুবার দিকে তাকিয়ে কিছুটা ক্ষিপ্ত স্বরে আরিয়ানকে বলে, আমার ফিউচার ওয়াইফের সাথে আপনি এটা কি করলেন? এর মানে কি? আরিয়ান হাসতে হাসতে রিহানের কাছে আসে। তাসনুবার দিকে একবার তাকিয়ে রিহানের কলাটা ঠিক করে দিতে দিতে বলে, আমার ফিউচার ওয়াইফের সাথে আমি যা ইচ্ছে তাই করতে পারি, সেটার উত্তর কি আপনাকে দিতে হবে মিস্টার রিহান? রিহানের চোখ বড় বড় হয়ে যায় আরিয়ানের কথা শুনে। রিহানের পরিবার পাশেই দাঁড়িয়েছিল। ওর বাবা দ্রুত এসে বলে, বাবা, এ তুমি কি বলছো? তাসনুবা তোমার ফিউচার ওয়াইফ কিভাবে? রিহানের সাথে তো ওর বিয়ে ঠিক হয়েছে। হয়েছে তো কি হয়েছে, এখন সেটা বাদ, কারণ ওর বিয়ে এখন আমার সাথে হবে। তাসনুবার কাছে গিয়ে ওর গালে হাত রেখে বলল। বাড়ির সবাই আশ্চর্য হয়ে যায়। তাসনুবা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। ও আরিয়ানের হাত সরিয়ে দিয়ে বলে, আপনার কি মাথা ঠিক আছে? এসব কি বলছেন আপনি? পাশ থেকে রিহানও জোর গলায় বলে ওঠে, এটা অসম্ভব। আমি তাসনুবাকে বিয়ে করব। আপনি অর্থের জোরে এভাবে আমাদের সম্পর্ক ভাঙতে পারেন না। আরিয়ান অট্ট হাসতে ভেঙে পড়ে। ও হাসতে হাসতে বলে, এটা বাস্তব জীবন, এখানে অর্থের জোরই সব মিস্টার ইলিয়াস। আপনি আপনার ছেলে এবং পরিবার নিয়ে বাসায় চলে যান, না হলে সামনে কি হবে তার দায়ভার কিন্তু আমার নয়। বাবা, আমরা কোথাও যাব না। উনি যা বলবে আর তাই হবে। কখনো না, তাসনুবা শুধু আমারই হবে। তাসনুবার বাবা মা অসহায়ের মতো দাঁড়িয়ে আছেন, কারণ তারা জানেন আরিয়ান কতটা খারাপ। তাসনুবার বাবা তার বিজনেস লাইফে অনেক সমস্যায় পড়েছেন এই আরিয়ানের জন্য। আরিয়ান হেসে হেসে কথা বলে
অনেকের বিজনেস শেষ করে দিয়েছে, তা তাসনুবার বাবা বেশ ভালোভাবেই জানে। কিন্তু সেটা জানে না রিহান। তাসনুবাকে নিয়ে এভাবে বলায় হঠাৎই আরিয়ানের মুখখানা গম্ভীর হয়ে যায়। ও অনেকটা রাগীভাবে রিহানের দিকে তাকায়, তারপর পাশে সোফাতে বসে ওর পার্সোনাল সেক্রেটারির দিকে তাকিয়ে একটা ইশারা করে। ব্যাস, মাত্র 10 মিনিট পর একটা কল আসে রিহানের বাবা ইলিয়াস সাহেবের কাছে। হ্যালো স্যার। হ্যাঁ রাসেল, বলো। স্যার, সর্বনাশ হয়ে গিয়েছে। মানে কি হয়েছে? পার্টির সবাই রিহানের বাবার দিকে তাকিয়ে আছে, তাসনুবাও। আর আরিয়ান ওর ফোন চালাচ্ছে। রিহান ওর বাবার কাছ থেকে ফোন নিয়ে লাউড স্পিকারে দিয়ে দেয়। স্যার, আরিয়ান গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমাদের ডিলারশিপ বাতিল করে দিয়েছে। শুধু তাই না, আমাদের কোম্পানি এক্সপোর্ট করে দিয়েছে। আমরা তো পথে চলে এসেছি স্যার। রিহানের বাবা সাথে সাথে অস্থির হয়ে যায়। রিহান তো পুরো স্তব্ধ হয়ে গিয়েছে। ওর বাবা দ্রুত আরিয়ানের কাছে এসে বলে, বাবা, আমার ছেলেকে ক্ষমা করে দাও, ও বুঝতে পারেনি। তুমি তাসনুমাকে বিয়ে করো, আমরা এখনই চলে যাচ্ছি। দয়া করে আমাদের নিঃস্ব করো না, আমার কোম্পানিটা আমাকে ফিরিয়ে দাও, দয়া করো বাবা। সেটা তো আপনাদের আগে ভাবা উচিত ছিল। আপনার ছেলে কিভাবে আমার তাসনুভাকে তার নিজের বলে। রিহান, তাড়াতাড়ি মাপ চা, না হলে আমাদের সব শেষ হয়ে যাবে। রায়হান, বন্ধু আমার, প্লিজ তুই একটু বল। তাসনুবার বাবা মানে রায়হান সাহেব এবার আরিয়ানকে বলেন, বাবা আরিয়ান, ইলিয়াস আমার অনেক ভালো একটা বন্ধু আর বিজনেস পার্টনার। দয়া করে ওর এমন ক্ষতি করো না প্লিজ, তোমার হাত জোর করছি। আমার মেয়ের জন্য ওর কোনো ক্ষতি হলে আমি মানতে পারবো না। ছি ছি আঙ্কেল, আপনি এভাবে বলবেন না, আমার তো খারাপ লাগে, তাই না? বলা বলি করছে। এই তো
সে কত বড় একটা গেম খেলেছে তা শুধু নাতাশাই জানে। পার্টিতে নাতাশাকে ইশারা করা মাত্রই নাতাশা রিহানের বাবা মানে ইলিয়াস সাহেবের কোম্পানির হেডকে ফোন দিয়ে ভয় দেখিয়ে মিথ্যা কথা বলতে বলে। ঠিক প্ল্যান মোতাবেক রিহানের বাবার পার্সোনাল সেক্রেটারি রনি ফোন দিয়ে মিথ্যা বলেছিল যাতে তারা ভয় পায়। এরপর আরিয়ান জানতো তাসনুভার বাবা অবশ্যই তার বন্ধুকে বাঁচাতে কিছু বলবে, আর সেই সুযোগ নিয়েই ও বিশাল বড় টাকার লোভ দেখায় ওদের। রিহানরা যদি আরিয়ানের এই টাকা না নিয়ে তাসনুভার পাশে থাকতো তাহলে ও চলে যেত, কিন্তু আরিয়ান জানতো রিহান টাকার লোভী, তাই ও এক ঢিলে দুই পাখি শিকার করেছে। নাতাশার এসব ভেবেই ওর মাথা ঘোরাচ্ছে। ও ওর নিজের রুমে চলে যায়। সেদিনের সমাপ্তি আরিয়ানের বিজয় দিয়ে হয়। পরদিন সকালে তাসনুভা সারা রাত কান্না করেছে। কান্না করে করে ওর সুন্দর মনকাড়া নয়নজোড়াটাকে ফুলিয়ে লাল করে ফেলেছে। এখন ও গভীর ঘুমে আচ্ছন্ন। ও জানে না একটু পর ওর সাথে কি হতে চলেছে। তাসনুভার মা রান্নাঘরে নাস্তা দেখছিল, আর ওর বাবা বারান্দায় বসে পেপার পড়ছিল। ওদের বারান্দা দিয়ে মেন গেটটা স্পষ্ট দেখা যায়। তাসনুভার বাবা রায়হান সাহেব হঠাৎ খেয়াল করেন সেই সুপরিচিত ডার্ক কালারের এস ক্লাস BMW গাড়ি তার বাসার সামনে এসে দাঁড়িয়েছে। এটার কারণ নয় আরিয়ানের। পুরো দেশে এই দামি গাড়ি শুধু ওর কাছেই আছে, দ্বিতীয় কেউ চাইলেও নিতে পারবে না। রায়হান সাহেব দ্রুত বাইরে এসে দারোয়ানকে ইশারা করে আরিয়ানকে ভিতরে আসতে দিতে বলেন। আরিয়ান পার্কিং লটে গাড়ি পার করে নেমে দেখে রায়হান সাহেব দাঁড়িয়ে আছে। ও একটা মুচকি হাসি দিয়ে রায়হান সাহেবের কাছে এসে বলে, গুড মর্নিং আঙ্কেল, কেমন আছেন? গুড মর্নিং। ভালো আছি। তুমি? না মানে আপনি কেমন আছেন? ছি ছি আঙ্কেল, আপনি না, এখন থেকে শুধু তুমি। আফটার অল আপনার মেয়ের ফিউচার হাজব্যান্ড আমি, সো কোনো সংকোচ করবে না। আচ্ছা আচ্ছা, তা বাবা কোনো জরুরি কারণে এসেছো কি? কি যে বলেন না আঙ্কেল, শ্বশুরবাড়ি আসতে কি কোনো কারণ লাগে? আর আমার জানটা তো এখনো আপনাদের কাছেই, তাকেই দেখতে এসেছি। আর আপনাদের সাথে দেখাও করার জন্য। আন্টির সাথে তো এমন কথা হয়নি, তাই আর কি। ও আচ্ছা, তাহলে আসো বাবা, ভিতরে আসো। হ্যাঁ চলেন, বাসাটা তো ভালোই বানিয়েছেন, কিন্তু একটু ছোট। কি যে বলো বাবা, এত বড় বাসাকে ছোট বললে কিভাবে হবে? আমার বাড়ি এর চেয়ে অনেক বড়, বুঝলেন? আপনার মেয়ে রানী হয়ে থাকবে। রায়হান সাহেব বেশ বুঝতে পারছেন যে আরিয়ান ইনডাইরেক্টলি বোঝাতে চাচ্ছে যে ওনার মেয়ে ওর কাছে অনেক ভালো থাকবে। রায়হান সাহেব তা জানেন, কারণ দেশের সবচেয়ে বড় বিজনেসম্যান আরিয়ান। ওর কাছে তার মেয়েকে বিয়ে দেওয়া তো রায়হান সাহেবের সৌভাগ্য। আরিয়ানকে নিয়ে হলরুমে বসেন রায়হান সাহেব। তাসনুভার মাকে ডাক দিলে তিনি চলে আসেন। তিনি হলরুমে এসে আরিয়ানকে দেখে চমকে যান। রায়হান সাহেবের দিকে তাকিয়ে আবার আরিয়ানের দিকে তাকান। আরিয়ান তাসনুভার মাকে দেখে বলে ওঠেন, গুড মর্নিং আন্টি, আপনাকে অসম্ভব সুন্দরী লাগছে, একদম রানীদের মতো। বুঝেছি, আঙ্কেল মনে হয় আপনার রূপের প্রশংসা করে না। আঙ্কেল, এটা কিন্তু ঠিক না। এত সুন্দরী একটা স্ত্রী পেয়েছেন, সবসময় মন ভরে তার প্রশংসা করবেন। আমার তো মনে হয় আন্টির রূপ আর গুণ পেয়েছে তাসনুবা, ও একদম আপনার মতো অসম্ভব সুন্দরী। ওরে বাবারে, থামো বাবা থামো, তুমি তো লজ্জাই দিচ্ছ আমাকে। তবে হ্যাঁ, আমার মেয়েটা লাখে একটা, ওর মতো কেউ হয় না। ভুল বলেন আন্টি, কেন বাবা? লাখে না, বলবেন কোটিতে একটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা আন্টি, আমাকে আপনার মেয়ের জামাই হিসেবে মেনে নিতে কোনো সমস্যা নেই তো? সমস্যা থাকলেও বা কি হবে? যদি বলি সমস্যা আছে, তাহলে তো আমাদের অবস্থা 12টা বাজিয়ে দেবে তুমি। অবশ্যই এরকম ধনী ছেলের কাছে আমার মেয়ে অনেক সুখী থাকবে। সো আপাতত কোনো সমস্যা নেই। তাসনুভার মা মনে মনে কথা বলে আরিয়ানকে বলে, না না বাবা, কোনো সমস্যা নেই। যাক, তাহলে আপনারা দুজনই রাজি, শুধু ওকে মানাতে হবে। বাবা, আমার মেয়েটা অনেক নাজুক, ওর ওপর বেশি চাপ দিলে ও নিতে পারে না। সে আমার উপর ছেড়ে দিন, বউকে মানানোর দায়িত্ব আমার। তা ও কোথায়, দেখছি না যে? উপরে ওর রুমে ঘুমাচ্ছে। আচ্ছা, আমি গিয়ে ডেকে নিয়ে আসি। তুমি যাবে? আমি যাচ্ছি।
না না আন্টি, আপনি আঙ্কেলের সাথে বসে গল্প করেন, আমিই যাচ্ছি। ছেলেটার সম্পর্কে যতটা খারাপ শুনেছি ততটা খারাপ কিন্তু ও না, তাই না? হুম, ঠিক বলেছ। দেখলে না আমার কি প্রশংসা করলো? তুমিও তো কখনো এত প্রশংসা করনি। সে যাই বলো, তুমি ওকে ধরতে পারোনি। ও অনেক চালাক, বুঝলে? আমাদের মন জয় করতেই এগুলো বলেছে। তবে একটা বিষয় অনেক ভালো লেগেছে আরিয়ানের। কি বলো তো? ও সব কথার সাথে আমাদের মেয়েকে জুড়ে দেয়। এর মানে কি জানো? কি? ও সত্যি আমাদের মেয়েকে চায়। হ্যাঁ, সেটা আমিও বুঝেছি। রিহানদের আসল রূপটাও বের করে দিয়েছে। না হলে আমার মেয়েটা না জানে কত বড় একটা বিপদে পড়তো। হুম, যাক ভালোই হলো। আমাদের মেয়েটার ভাগ্য আছে বলতে হবে। কার মেয়ে দেখতে হবে না? হ্যাঁ, তোমার একারই মেয়ে, আমার তো কিছুই না। আচ্ছা, বাদ দেও এসব। আরিয়ান যে উপরে গেল, তাসনুভা কিছু করবে না তো? ও তো অনেক ক্ষেপে আছে। আসলে ঠিক বলেছো, আমারও টেনশন হচ্ছে। এদিকে আরিয়ান উপরে এসে তাসনুবার রুমের সামনে দাঁড়িয়ে আছে। হাসতে হাসতে করে রুমের ভেতরে ঢুকেও দেখে তাসনুবা ঘুমিয়ে আছে। আরিয়ান তাসনুবার আরও কাছে যায়, যাতে ওর ঘুমন্ত মুখখানা কাছ থেকে দেখতে পারে। যেই ভাবা সেই কাজ। আরিয়ান তাসনুবার কাছে গিয়ে ওর ঠিক মুখের সামনে গিয়ে ফ্লোরে হাঁটুতে ভর দিয়ে বসে পড়ে। মাথার উপরে দক্ষিণা জানালা দিয়ে সকালে স্নিগ্ধ আলো তাসনুবার মায়াবী মুখখানার উপরে পড়ছে, আর ঠান্ডা মিষ্টি বাতাস এসে ওর খোলা চুলগুলোকে উড়িয়ে ওর মুখের উপর ফেলে দিচ্ছে। আরিয়ান মুগ্ধ হয়ে ঠোঁটের কোণায় মুচকে একটা হাসি নিয়ে তাসনুভাকে দেখছে। ওকে দেখে এখন মনে হচ্ছে বাচ্চা একটা মেয়ে ঘুমিয়ে আছে। আরিয়ান খেয়াল করে তাসনুভার চোখগুলো ফুলে আছে, গালে অশ্রু লেগে আছে। আরিয়ান বুঝতে পারে তাসনুভা অনেক কান্না করেছে, তবে ওর ঠোঁট জোড়া আরিয়ানকে খুব টানছে। তাসনুভাকে যে এখন কতটা কিউট লাগছে তা বলার বাইরে। আরিয়ান ওর মুখের উপর পড়ে থাকা দুষ্ট চুলগুলোকে হাসতে করে কানের পিছনে গুজে দেয়। তাসনুভা একটু নড়ে চড়ে ওঠে। আরিয়ান এবার দু হাতের উপর মুখ রেখে তাসনুভার মুখে একদম কাছে এসে, মানে ওদের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে এমনভাবে বসে তাসনুভার গোলাপি ঠোঁটটার দিকে লোভী দৃষ্টিতে তাকিয়ে আছে। দেখছে আর মুচকি মুচকি হাসছে। আরিয়ান এবার একটু দুষ্টুমি শুরু করে। ও ওর একটা আঙ্গুল দিয়ে তাসনুভার ঠোঁট জোড়াকে স্পর্শ করছে, মানে মজা করছে আর কি। ওর খুব ভালো লাগছে এমন করে, কিন্তু অপরিচিত ঘ্রাণ আর স্পর্শ পেয়েই তাসনুভার আচমকা ঘুম ভেঙে যায়। চোখ খোলা মাত্রই ও চরম মাত্রায় শক খায়। আরিয়ান দেখে তাসনুভা জোরে চিৎকার করতে যাবে, অমনি আরিয়ান দ্রুত হাত দিয়ে তাসনুভার মুখ চেপে ধরে। তাসনুভা চোখগুলো বড় বড় করে মাথা নাড়াচাড়া করছে, মানে ছোটাছুটি করছে। আরিয়ান বলে ওঠে, আচ্ছা হয়েছে, শান্ত হও। হ্যাঁ আমি চিৎকার করে কিছু হবে না, তোমার বাবা মাকে পটিয়েই তোমার কাছে এসেছি। এবার তাসনুভা অসহায়ভাবেই তাকিয়ে থাকে, মানে ও কান্না করবে। আরিয়ান আবার বলে, আমি হাত ছড়াচ্ছি, যদি চিৎকার দাও তাহলে কিন্তু খুব খারাপ হবে। তাসনুভা ভীষণ ভয় পায়। আরিয়ান আস্তে করে মুখের উপর থেকে হাত সরায়। তাসনুভা ভীতুভাবে তাকিয়ে আছে। আরিয়ান হাসি দিয়ে বলে, তুমি যদি এখন চিৎকার দিতে তাহলে তোমার ঠোঁট চোরাগে কামড়ে দিতাম, যাক বেঁচে গেলে। আরিয়ানের কথা শুনে তাসনুভা অনেকটা পিছু সরে যায়। আরিয়ান হাসতে থাকে ওর কাণ্ড দেখে। তাসনুভা এবার রাগী ভাব নিয়ে বলে, এসবের মানে কি? আপনি একটা মেয়ের বেডরুমে কি করছেন? লজ্জা করে না আপনার? এই একটা মেয়ে মানে কি? হ্যাঁ, তুমি আমার হবু বউ ভুলে গিয়েছো? আরিয়ানের ধমক খেয়ে তাসনুভা হকচকিয়ে যায়। আস্তে করে বলে, আমি আপনাকে বিয়ে করব না। আপনি অনেক অনেক খারাপ। আপনার মতো খারাপ লোক আমি আগে দেখিনি। আপনি একটা সাইকো। কি? আমি অনেক খারাপ? আমি সাইকো? হ্যাঁ হ্যাঁ, আপনি একটা সাইকো। জোর দিয়ে বলল, ঠিক আছে, আমি যেহেতু খারাপ তাহলে আরও একটা খারাপ কাজ করি, দাঁড়াও। আরিয়ান ওর একদম কাছে গিয়ে একটা মুচকি হাসি দিয়ে ওর দু চোখে চুমু এঁকে দিয়ে সরে আসে। তাসনুভা ভীষণ অবাক হয়। ও চোখ মেলে তাকালে আরিয়ান ততক্ষণে বেড ছেড়ে নেমেই দাঁড়িয়ে যায়। তাসনুভাকে উদ্দেশ্য করে বলে,
আর যেন এই সুন্দর চোখগুলো কান্না শিখতো না দেখি। এখন যাও, ফ্রেশ হয়ে আসো, আমার সাথে বের হবে। তাসনুভা ঠিক বুঝতে পারছে না ও কেমন রিয়াক্ট করবে। আরিয়ানকে এখন দেখে মনে হচ্ছে সে কত ভালো মানুষ, ওর কত কেয়ার করছে, কিন্তু পর মুহূর্তে তাসনুভা অনুভব করে আরিয়ান ভালো মানুষ না। আজ ওর জন্যই তাসনুভার বিয়েটা ভেঙেছে, আর জোরপূর্বক এই শয়তান আরিয়ানকে এখন ওর বিয়ে করতে হবে। তাসনুভা এক লাফে বেড ছেড়ে রাগীভাবে ওয়াশরুমে যাওয়ার আগে বলে, আমি আপনার সাথে কোথাও যাব না। বলেই ও ফ্রেশ হতে চলে যায়। এদিকে আরিয়ান যেন তাসনুভার কোনো কথার পাত্তাই দেয়নি। ওর মতো করে তাসনুভার রুমটা দেখছে, বেশ গুছানো, সুন্দর ডিজাইন করা রুমটা, যাকে বলে সিম্পলের ভিতর গর্জিয়াস। আরিয়ান জানালার কাছে গিয়ে নাতাশাকে, মানে ওর পার্সোনাল সেক্রেটারিকে কল দেয়। হ্যালো স্যার। আজ কয়টা মিটিং আছে? স্যার 4টা। সব ক্যান্সেল করে দাও, তোমার ভাবিকে নিয়ে ব্যস্ত আমি। কিন্তু স্যার ক্ষতি হবে তো। আচ্ছা, তুমি পারবে মিটিংগুলো সামলাতে? শিওর স্যার, আমি আমার সবটা দিয়ে ট্রাই করব। থ্যাংক ইউ নাতাশা, গুড লাক তাহলে। ওকে স্যার। আরিয়ান ফোন রেখে দিয়ে ওর পেছনে ঘুরতেই দেখে তাসনুভা ভ্রু কুচকে ফোন থেকে তাকিয়ে আছে। আরিয়ান তো তাসনুভাকে দেখে হাঁ করে আছে। ওকে পরিপাটি অবস্থায় দেখে খুব ভালো লাগছে। তাসনুভা বলে ওঠে, আপনি এখনো আমার রুমে, আর এভাবে কি দেখছেন? আগে কখনো মেয়ে দেখেননি? আরিয়ান একটা হাসি দিয়ে আচমকা তাসনুভার হাত ধরে টান মেরে ওকে জড়িয়ে ধরে। তাসনুভা মুহূর্তেই চমকে ওঠে। ও আরিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়ানোর ব্যর্থ চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আরিয়ান তাসনুভাকে ওর সাথে জড়িয়ে ধরে ওর চোখে চোখ রেখে বলে, হাজার মেয়ে দেখেছি আমি, কিন্তু আমার এর মতো লাজুক লতা মায়াবী কোমল মনের কাউকে দেখিনি, যে আমার মনটাকে একদম কেড়ে নিয়েছে। তাসনুভা আরিয়ানের কথা শুনে আর নিজেকে ওর বাহু ধরে আবদ্ধ দেখে ওর মাথা নষ্ট হয়ে যাচ্ছে। ও খুব রাগীভাবে বলে ওঠে, মিস্টার আরিয়ান, আমাকে ছাড়ুন, ছাড়ুন বলছে আমাকে। ছাড়বো না, কি করবা? আমি চিৎকার করব। পারলে করো, তারপর দেখো কি হয়। তাসনুভা ঠোঁটের দিকে তাকিয়ে বলল, আপনি কেন আমার সুন্দর জীবনে এসে এভাবে অশান্তি করছে? কেন? আমি কি অপরাধ করেছি যার শাস্তি এখন আমাকে পেতে হচ্ছে? আরিয়ান তাসনুভার দিকে তাকিয়ে আছে, কিছুই বলছে না। তাসনুভার চোখে পানি। আরিয়ান ওকে ছেড়ে দিয়ে আঙ্গুল দিয়ে তাসনুভার দু চোখ মুছে দেয় আর বলে, কাউকে কাঁদালে যে এত সুন্দরী লাগে আগে জানতাম না। উফ, মনটা ছুঁয়ে গেল। তাসনুভার মন চাচ্ছে ও এখনই মরে যাক, না হলে আরিয়ানের মাথা ফাটিয়ে ওকে মেরে ফেলুক। প্রচণ্ড রাগ হচ্ছে আরিয়ানের উপর। কতটা খারাপ মানুষও, যে একটা মেয়ে কাছে আর সে মজা নিচ্ছে। আরিয়ান আবার বলে ওঠে, অনেক কান্নাকাটি হয়েছে, এবার নাস্তা খেয়ে আমার সাথে বের হবে, চলো। আমি কোথাও যাব না, আমি রুম থেকে বেরই হব না। আরিয়ান হাসতে হাসতে তাসনুভার কাছে গিয়ে ওর সামনে ফ্লোরে বসে। তারপর ওর হাত দুটো ধরে দেখতে দেখতে বলে, এতক্ষণ ভালোভাবে বলেছি, শোনোনি, এবার একটু খারাপভাবে বলছি। তুমি যদি ভদ্রমেয়ের মতো এখন আমার সাথে ঘুরতে না বের হও, তাহলে এর পরিণাম কি হবে তা তুমি কল্পনাও করতে পারবে না। আচ্ছা দাঁড়াও, তোমাকে একটু দেখাই। আরিয়ান ওর পেছনে হাত দিয়ে একটা বিদেশি মিলিটারি পিস্তল বের করে তাসনুভাকে দেখায়। পিস্তল দেখে তাসনুভার কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। ও ভয়ে শেষ হয়ে যাচ্ছে। আরিয়ানকে এখন হিংস্র বাঘের মতো লাগছে। আরিয়ান দাঁড়িয়ে যায় আর রাগীভাবে বলে, জাস্ট একটা গুলি করলেই তোমার খেল খতম তাসনুভা। করবো, করি, মাত্র একটা গুলি করলাম কিন্তু। তাসনুভা আরিয়ানের পা ধরে ভয়ে কান্নাসিক্ত কণ্ঠে বলে, না না, আমি মরতে চাই না। আমার বাবা মা আমাকে ছেড়ে আমি মরতে চাই না। আমি যাব, প্লিজ আমাকে মারবেন না, আমি যাবো। এই তো এখন না লাইনে এসেছো। এতক্ষণ ভাব নিচ্ছিলে কার সাথে? হ্যাঁ, আমি ভালোর ভালো আর খারাপের চরম খারাপ। আমি নিচে গেলাম, চোখ মুছে চলে এসো। বলেই আরিয়ান রাগীভাবে চলে গেল। তাসনুভা এখনও ভয় পাচ্ছে অনেক। ও দ্রুত কোনো রকম নিজেকে সামলে চোখে মুখে পানি দিয়ে নিচে নাস্তা খেতে চলে আসে। হেসে কোনো কথা বলে না। আরিয়ান একাই তাসনুভার বাবা মার সাথে কথা বলছে। তাসনুভা আর চোখে আরিয়ানের দিকে তাকিয়ে দেখে একটু আগের আরিয়ান আর এখনকার আরিয়ানের মাঝে আকাশ পাতালের পার্থক্য। নাস্তা খাওয়া শেষ হলে আরিয়ান বলে ওঠে,
আঙ্কেল, আন্টি, আমি কি তাসনুভাকে নিয়ে একটু ঘুরতে যেতে পারি? তাসনুভা ওর মাকে ইশারায় নানা বলছে, কিন্তু ওর বাবা বলে ওঠে, হ্যাঁ বাবা, অবশ্যই যাও। থ্যাংক ইউ আঙ্কেল। যাও তাসনুভা, রেডি হয়ে আসো, আমি অপেক্ষা করছি। তাসনুভার দিকে একটা অন্যরকম দৃষ্টিতে তাকিয়ে বলল। তাসনুভা ভয় দ্রুত রেডি হতে চলে যায়। ওর রুমে এসে ও বেডের উপর বসে আছে অসহায়ের মতো। তাসনুভার মনে হচ্ছে ওর গলার কাছে ওর জানটা আটকে আছে। কিচ্ছু ভালো লাগছে না ওর। ওর জীবনের গল্পটা হঠাৎ করে কেন এমন অগোছলো বিশৃঙ্খল হয়ে গেল? তাসনুভা উত্তর খুঁজে পায় না। হো আর এত পেন নিতে পারছে না। তাসনুভা কখনোই জোরাজুরি পছন্দ করে না। ওর অশান্তি লাগে কেউ ওর সাথে জোরাজুরি করলে। যেখানে আরিয়ানকে ব্ল্যাকমেল সহ আরও কত কিছু করছে। তাসনুভা মনে মনে বলল, আমাকে নিয়ে তোর ঘোরার শখ না? দাঁড়া, তোর ঘোরার শখ আমি মেটাচ্ছি। তুই আর জীবনে আমার কাছে আসবি না আরিয়ান। তাসনুভা ওর আলমারি থেকে সবচেয়ে পুরনো ড্রেসটা বের করে পরে আর এমনভাবে মেকআপ করে যে কেউ দেখলেও বমি করে দেবে। আধা ঘন্টা নিজের উপর এক্সপেরিমেন্ট চালিয়ে তাসনুভা নিচে আসে। সিঁড়ি বেয়ে নিচে আসতে আরিয়ান সহ তাসনুভার বাবা মা তাসনুভাকে দেখে স্তব্ধ হয়ে যায়। তাসনুভা আরিয়ানের সামনে এসে দাঁড়িয়ে আছে। আরিয়ান হাঁ করে তাসনুভার দিকে তাকিয়ে আছে। তাসনুভার মা এই দৃশ্য দেখে বলে ওঠে, তাজনুমা, এসব কি? এগুলো কি পড়েছিস? আর ফেসে এ কি অবস্থা করেছিস? ছি মা! হ্যাঁ, এসব কি তাসনুভা? এভাবে কেউ বাইরে যায়? তাসনুভা শুধু আরিয়ানের দিকে তাকিয়ে আছে। ও অপেক্ষায় আছে কখন আরিয়ান ওকে ঘৃণা করে চলে যাবে। কিন্তু ওর সমস্ত চিন্তা ভাবনাকে উলটপালট করে দিয়ে আরিয়ান অট্ট হাসিতে ভেঙে পড়ে। সে কি ওর হাসি দেখেই তাসনুভা ভীষণ লজ্জা পাচ্ছে। আরিয়ান হাসতে হাসতে ওর ফোনটা বের করে তাসনুভার একটা ছবি তুলে ফেলে। সেই ছবি ওকে দেখিয়ে দেখে বলে, দেখো কত সুন্দর লাগছে তোমাকে। তাসনুভা শুধু হতভম্ব হয়ে আছে। ও ভেবেছিল আরিয়ান যা তা বলে চলে যাবে, কিন্তু হলো তার উল্টো। আরিয়ান হাসতে হাসতে বলে, চলো যাওয়া যাক। এভাবে? জি, এভাবেই। কেন, তুমি তো এভাবে বের হবে বলে সেজে এসেছো, তাই না? চলো চলো। আরিয়ান তাসনুভার বাবা মার সামনে ওর হাত ধরেই ওকে নিয়ে বাসার বাইরে চলে আসে। ওকে টেনে পার্কিং লটে নিয়ে আসে। এনে বলে, গাড়িতে ওঠো। তাসনুভা অসহায়ের মতো মুখ করে মাথা নাড়িয়ে না বলে। আরিয়ান চোখ গরম করে বলে, গাড়িতে উঠতে বলেছি, না হলে। তাসনুভা ভয়ে দ্রুত গাড়িতে ওঠে। আরিয়ানও ড্রাইভিং সিটে বসে পড়ে। তাসনুভার বাবা মা ওদের বিদায় দিলে আরিয়ান চুপচাপ গাড়ি চালাতে শুরু করে। তাসনুভাও পাশে চুপচাপ বসে আছে। তবে ও বুঝতে পারছে আরিয়ান ওকে আর চোখে দেখছে আর মিটমিট করে হাসছে। কিছু দূর এসে আরিয়ান হঠাৎই গাড়ি থামায় আর টিস্যুর বক্সটা এগিয়ে দিয়ে বলে, মেকআপ মুছে ফেলো, না হলে এভাবেই রাস্তায় নামাবো তোমাকে। তাসনুভা ভয়ে দ্রুত মেকআপ মুছতে থাকে, কিন্তু ও এমন মেকআপ করেছে যে উঠছেই না। আরিয়ান রাগী ভাবেই ওর দিকে তাকিয়ে আছে। তাসনুভা কান্না করে দিবে এমন অবস্থা। আরিয়ান আবার গাড়ি চালাতে শুরু করে। ওর মুখটা একদম শক্ত হয়ে আছে। তাসনুভা ভয়ে তাকাতেও পারছে না। আধা ঘন্টা গাড়ি চলার পর তাসনুভা নিজেকে আবিষ্কার করে একটা বিশাল বড় বাড়ির সামনে। অনেক বডিগার্ড বাড়ির আশেপাশে, সবাই আরিয়ানকে সালাম দিচ্ছে। আরিয়ান গাড়ি নিয়ে বাসার ভেতরে ঢুকতে ঢুকতে তাসনুভা হাসতে করে জিজ্ঞেস করে, এটা কার বাসা? আমার। তাসনুভা যে ভয়টা পেয়েছিল সেটাই হলো। ওর মনে এখন একটাই প্রশ্ন, ওকে এখানে কেন আনলো? কি করবে আরিয়ান এখন ওর সাথে? আরিয়ান হঠাৎ করেই তাসনুভাকে ওর বাসায় নিয়ে এসেছে। তাসনুভার কেন জানে অনেক সন্দেহ হচ্ছে। ওর মন বলছে আরিয়ান ওর সাথে খারাপ কিছু একটা করার প্ল্যান করছে, কারণ তাসনুভা জানে আরিয়ান কেমন। ওর বুকের ভেতরটা এসব অজানা ভয়ের জন্য ধুকপুক ধুকপুক করছে। আরিয়ান গাড়ি পার্ক করে বলে, এখানে চুপচাপ বসো, আমি একজনকে পাঠাচ্ছি, তার সাথে চলে এসো। আমাকে কেন এখানে এনেছে? আমি বাসায় যাব, প্লিজ আমাকে বাসায় দিয়ে আসেন। তাসনুভা। এই বলেই আরিয়ান আগে নেমে পড়ে।
তাসনুভার হৃদস্পন্দন ক্রমশ বেড়েই যাচ্ছে। কি হতে যাচ্ছে ওর সাথে? মাথার ভেতর অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। হঠাৎই গাড়ির জানালায় কে যেন নখ দিয়ে দরজাটা খুলে। তাসনুভা তাকিয়ে দেখে একটা সুন্দরী মেয়ে। তাসনুভাকে দেখে সে খুব কষ্টে হাসি চেপে আছে। তাসনুভা তা বেশ বুঝতে পারছে। ও একটু ভালো করে খেয়াল করে দেখে মেয়েটাকে কেমন চেনা চেনা লাগছে। হ্যাঁ, ও এই মেয়েটাকে পার্টিতে আরিয়ানের সাথে দেখেছিল, কিন্তু নামটা ঠিক মনে আসছে না ওর। তাসনুভার চিন্তায় ব্যাঘাত ঘটে মেয়েটা নিজ থেকেই বলে ওঠে। নাতাশা তাসনুভার দিকে একটা স্কার্ফ এগিয়ে দেয়। তাসনুভা সেটা দিয়ে দ্রুত মুখ ঢেকে নেয়। তারপর গাড়ি থেকে নেমে নাতাশার সাথে আরিয়ানের বাসার ভেতরে যেতে থাকে। তাসনুভা এত বড় আধুনিক ডিজাইন করা বাড়ি শুধু নেটেই দেখেছে, আজ নিজ চোখেও দেখে নিচ্ছে। ওর চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। নাতাশার সাথে যেতে যেতে তাসনুভা ভয় ভয়ে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমার রুমে ম্যাম। কেন? কেন আবার? আপনার এই সুন্দর মেকআপ তোলার জন্য। স্যার তো তার রুমে আপনার ছবি দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। সে বলেছে দ্রুত মেকআপ তুলে আপনাকে সুন্দর করে সাজিয়ে দিতে। আপনার স্যার অনেক খারাপ। তা তো অবশ্যই। নাতাশা তাসনুভাকে ওই রুমে নিয়ে এই হাস্যকর মেকআপ তুলে ফেলে। তাসনুভা তোয়ালে দিয়ে ওর মুখ মুছে ফেললে নাতাশা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তাসনুভা কিছুটা লজ্জা পেয়ে লজ্জাসিক্ত কণ্ঠে বলে, এখন কি কিছু লেগে আছে? না না, একদম পরিষ্কার। তাহলে এভাবে তাকিয়েছেন যে? আসলে ভাবছি স্যার ঠিকই বলেছেন, আপনি সত্যিই অনেক সুন্দরী। একটা আলাদা মায়া আর মমতা আছে আপনার চোখে মুখে। তাসনুভা লজ্জায় লাল হয়ে যায়। নাতাশা হাসি দিয়ে বলে, ইস, লজ্জা পেতে হবে না। আচ্ছা, আপনি এভাবে আপনার সুন্দর মুখখানায় এরকম আজব মেকআপ কেন করেছিলেন? তাসনুভা মাথা নিচু করে আছে, কিছুই বলছে না। নাতাশা হাসি দিয়ে বলে, আমি জানি স্যার যাতে আপনার থেকে দূরে সরে যায় তার জন্য, তাই না? এটা কখনোই সম্ভব নয়। স্যার একবার যেটা মনে মনে ঠিক করেন সে ঠিক সেটাই করে ছাড়েন, কোনো কিছুই মানেন না। কিন্তু কেন? আমার ইচ্ছা চাওয়ার কি কোনো গুরুত্ব নেই তার কাছে? আমার তো তাকে একটুও ভালো লাগে না, তাহলে কেন সে আমার কাছে আসবে? আর একটা মেয়ে যে কিনা একটা ছেলেকে একটু পছন্দ করে না, সে যদি বারবার তাকে স্পর্শ করে, তার সাথে উল্টাপাল্টা কাজ করে, তাহলে কেমন লাগবে বলেন তো? আপনার স্যার একটা সাইকো না, সাইকোপ্যাথ সে। আচ্ছা আচ্ছা, বুঝেছি। শান্ত হন বাব্বা, এত রাগ স্যারের উপর। স্যার জানলে কি হবে কে জানে। তাসনুভা এবার ভয়ই চুপসে যায়। ও আস্তে করে বলে, প্লিজ আপনি আবার এগুলো ওকে বললেন না। ওকে, বাট একটা শর্তে। কি শর্ত? এখন সুন্দর করে সেজে স্যার যা বলে তাই করবে, তাহলে আর বলবো না। তাসনুভা বাকরুদ্ধ হয়ে নাতাশার দিকে তাকিয়ে আছে। ও মনে মনে বলে, যেমন স্যার তেমন তার সেক্রেটারি, এদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করাই ভুল। তাসনুভা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, আমি রাজি। তাসনুভা সম্মতি দিলে নাতাশা ওকে সুন্দর করে সাজিয়ে দেয়, আর একটা দামি ড্রেসও পরিয়ে দেয়। তাসনুভা জিজ্ঞেস করে, ড্রেসটা পেলেন কোথায়? স্যার মেসেজ করেছিল, তাই আপনি আসার আগেই এনে রেখেছিলাম। তাসনুভা শুধু হবাকি হচ্ছে। আরিয়ান যে কতটা ফাস্ট তা ওর বোঝার বাইরে। নাতাশা মনের মাধুরী মিশিয়ে তাসনুভাকে সাজিয়ে দেয়। তাসনুভা নিজেকে দেখে নিজেই অবাক, কারণ ওকে অপ্সরাদের মতো সুন্দরী লাগছে। নাতাশা বলে ওঠে, ইস, কারোর নজর না লাগুক। কারো না লাগলেও আপনার স্যারের অবশ্যই লাগবে। তা ঠিক বলেছেন, অবশ্য হবু স্বামীর নজর লাগা আর না লাগার সমান। ওনাকে আমি কখনো বিয়ে করব না। তাই আমি যদি বলি একদিন আপনি ওনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবেন? এটা অসম্ভব। দেখা যাবে। হঠাৎই নাতাশার ফোনে মেসেজ আসে। নাতাশা কথা শেষ না করেই মেসেজ দেখে একটা রহস্যময় হাসি দেয় আর বলে, চলুন ম্যাম, স্যার আপনার জন্য অপেক্ষায় আছে, আপনাকে দেখতে চায়। জি চলুন। তাসনুভা বাধ্য হয়ে নাতাশার সাথে যেতে থাকে। ও ভেবেছে আরিয়ান নিচে হলরুমে অপেক্ষা করছে, কিন্তু নাতাশা ওকে নিয়ে যায় আরিয়ানের রুমের সামনে। তাসনুভা বলে, এটা কার রুম?
কেন? স্যারের? যান, ভিতরে যান, স্যার কিন্তু অপেক্ষা করছে। অসম্ভব, আমি ভিতরে কেন যাব? কখনো না। তাহলে কিন্তু স্যারকে বলে দিব সব। তাসনুভা অসহায়ভাবে নাতাশার দিকে তাকিয়ে আছে। নাতাশা মিটমিট করে হাসি দিয়ে বলে, আরে হবু জামাইয়ের কাছে যেতে এত সংকোচ করতে নেই, যান যান। আপনি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সর্বনাশ করছেন। যেতে বলেছি, ভিতরে গেলেই বুঝবেন। তাসনুভা হাসতে হাসতে দরজা ঠেলে আরিয়ানের রুমে ঢুকে। বিশাল বড় রুম। ও রুমে ঢুকে দেখে আরিয়ান দাঁড়িয়ে আছে জানলার কাছে। নাতাশা পেছন থেকে আবার দরজা লাগিয়ে দিলে আরিয়ান পেছন ফিরে তাকিয়ে দেখে তাসনুভা দাঁড়িয়ে আছে। ও একটা মুচকে হাসি দিয়ে দ্রুত তাসনুভার কাছে চলে আসে। এসে ওর হাত দুটো ধরে ওকে মন ভরে দেখতে থাকে। কিছুক্ষণ দেখে আরিয়ান বলে, বাহ, একদম বউ লাগছে তোমাকে, নতুন বউ আর কি। আর এতক্ষণ যা লাগছিল না। তাসনুভার চোখে মুখে ভীষণ ভয়। ও কোনো কথাই বলতে পারছে না। ও শুধু মাথা নিচু করে আছে। কেন জানি ওর খুব খারাপ লাগছে। এসব ভালো লাগছে না ওর। ও মাথা নিচু করে আছে বলে আরিয়ান ওর থুতনিতে হাত দিয়ে মুখটা ওর দিকে তুলে ধরে। ওরা দুজন এখন দুজনের দিকে তাকিয়ে আছে। তাসনুভার খুব অস্বস্তি লাগছে। আরিয়ান ওর গোলাপি ঠোঁটটার দিকে তাকিয়ে আছে। তাসনুভা কাঁপা কাঁপা ঠোঁটে বলে, আমার এসব ভালো লাগছে না। আমি ওই ধরনের মেয়ে না, প্লিজ আমাকে ছেড়ে দিন। তুমি রেহানের জন্য আমাকে পছন্দ করছো না। যে কয়েকটা টাকার জন্য তোমাকে ছেড়ে দিয়েছে, তার জন্য তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। আপনার জন্য উনি এমন করছে। আপনি ইচ্ছে করে এই গেমটা খেলেছেন। আপনার জন্য আমার জীবন তছনছ হয়ে যাচ্ছে। আমার স্বাধীনতা সব শেষ শুধু আপনার জন্য। জোর করে এই দেহটাই পাবে, আমার মন কেনা। আপনার তো একটা মেয়ের দেহ দরকার, তাই না? তাহলে টাকা দিয়ে তো অনেক মেয়ের দেহ পেতে পারেন। আমাকে মুক্তি দিন না প্লিজ। আমার চেয়ে আরো অনেক সুন্দরী মেয়ে আপনি চাইলে পাবেন। আমাকে আর কষ্ট দিয়ে না এভাবে। তাসনুভার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তাসনুভা খেয়াল করে আরিয়ানের চোখগুলো রক্তের মতো লাল হয়ে আছে, আর কপালের রগ দুটো একদম খাড়া হয়ে আছে। তাসনুভা খুব ভয় পাচ্ছে। মনে মনে ও বলছে, এবার বোধ হয় আর রক্ষা নেই। আরিয়ান কিছু না বলে আচমকা ওর ঠোঁটটা কামড়ে দেয় অনেক জোরে। তাসনুভা যেমন অবাক হয় তেমন ব্যথাও পায়। ওর হাত দিয়ে আরিয়ানকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। আরিয়ান ওর ঠোঁটটাকে নিয়ে যা করছে তা বলার বাইরে। তাসনুভা আর না পেরে আরিয়ানের পেটে একটা জোরে ঘুষি মারে। অমনি আরিয়ান ওকে ছেড়ে দিয়ে বলে, ওরে বাবা রে, এত শক্তি তোমার! তাসনুভা ওর ঠোঁটে হাত দিয়ে কাঁদতে থাকে। আরিয়ান ওকে দেয়ালের সাথে চেপে ধরে ওর চোখে চোখ রেখে বলে, তোমার দেহের ওপর আমার লোভ থাকলে তোমাকে বিয়ে করতে চাইতাম না, কারণ তোমাকে ধর্ষণ করাটা আমার হাতের মোয়া ছিল। কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি তোমাকে পছন্দ করেছি সারা জীবনের জন্য। বিয়ে করতে চেয়েছি। বিয়ে মানে বুঝো? সারাটা জীবন তোমাকে আমার কাছে রাখার প্রতিজ্ঞা, তোমার সব দায়িত্ব পালনের প্রতিজ্ঞা। আর তুমি বলছো আমি তোমার দেহের জন্য তোমার কাছে? হ্যাঁ, আমি লোভী, তবে শুধু তোমাকে পাওয়ার জন্য, সারা জীবনের জন্য। বলেই আবার তাসনুভাকে জড়িয়ে ধরে ওর ঠোঁটটাকে নিজের করে নেয় আরিয়ান। আসলে ওর অনেক রাগ উঠেছে। ও নিজের উপর নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তাসনুভার উপর রাগটা ও এভাবে ঝাড়ছে। তাসনুভা শুধুই কাঁদছে। হঠাৎই বাইরে গোলাগুলির শব্দ হয়। আরিয়ান মুহূর্তেই তাসনুভাকে ছেড়ে জানালায় গিয়ে তাকায়। দেখে বডিগার্ডরা গুলি করছে বাইরের শত্রুদের। আরিয়ান দ্রুত ওর দুটো পিস্তল বের করে লোড করে ফেলে। তাসনুভা কিছুই বুঝতে পারছে না। ওদিকে বাইরে সমানে গুলির শব্দ হচ্ছে। তাসনুভা এবার খুব ভয় পাচ্ছে। আরিয়ান তাসনুভার কাছে এসে বলে, ভয় নেই, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। আরিয়ান কথা শেষ করার আগেই ওর রুমের দরজায় জোরে জোরে কে যেন বাড়ি দিতে থাকে। আরিয়ান তাসনুভাকে পাশে সরিয়ে জিজ্ঞেস করে, কে? স্যার, আমি নাতাশা। নাতাশা বোন আমার, কি হয়েছে তোমার? গুলি লাগলো কিভাবে? স্যার, দ্রুত ওইখান থেকে বেরিয়ে পড়ে, না হলে আপনাকে বাঁচাতে পারবো না। অনেক বড় শত্রুর দল অ্যাটাক করেছে, আমাদের অনেক বডিগার্ড অলরেডি শেষ। স্যার, দ্রুত ম্যামকে নিয়ে পালান, ওরা আপনাকে মারতে এসেছে। আমার বাচ্চা মরা পড়ে, তোমাকে এখানে একা রেখে কোথাও যাব না। আমার একমাত্র বোন তুমি, তোমার কিচ্ছু হবে না। স্যার, আমি ঠিক আছি,
কিন্তু আপনি আর ম্যাম যান, না হলে আমি নিজেকে কখনো মাফ করতে পারবো না। নাতাশা ওর এক হাত চেপে ধরে বলে, স্যার আর সময় নেই, পালান এখান থেকে। তুমি আমার সাথে আসো। তাসনুভা ভয়ে কাঁপছে। আরিয়ান ওর দিকে তাকিয়ে ওর এক হাত ধরে আর অন্য হাত দিয়ে নাতাশাকে। এরপর ওদের নিয়েই রুম থেকে বেরিয়ে পালাতে নিলে একটা শত্রু এসে ওদের সামনে দাঁড়িয়ে পড়ে। আরিয়ান কিছু করার আগেই শত্রুটা ওদের অবাক করে দিয়ে গুলিগুলো তাসনুভার দিকে ছুড়ে। নাতাশা মুহূর্তেই আরিয়ানকে সরিয়ে তাসনুভার সামনে এসে গুলিগুলো ওর পিঠের উপর নিয়ে নেয়। একে একে 6টা গুলি নাতাশার শরীরে ঢুকে যায় আর সাথে সাথে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে তাসনুভার সামনে। আরিয়ান জোরে চিৎকার করে ওর পিস্তল বের করে শত্রুকে গুলি করে ঝাঁচা করে দেয়। আরিয়ান নাতাশাকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। তাসনুভা স্তব্ধ হয়ে আছে। ওর সামনে নাতাশার লাশ পড়ে আছে। একটু আগেও যে মেয়েটা ওকে সাজিয়ে দিয়েছিল আর এখন সে নেই, রক্তে ভেসে গিয়েছে সব। এবার আরিয়ানের টনক নড়ে। ও তাসনুভার দিকে তাকিয়ে আবার নাতাশার দিকে তাকিয়ে একবার তাকিয়ে দ্রুত তাসনুভাকে নিয়ে বডিগার্ডদের সাথে যেতে থাকে। তাসনুভা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে ওকে মারতে এতগুলো লোক এসেছে। বডিগার্ডরা ওদের দুজনকে ঘেরাও করে কোনো মতে নিচে নিয়ে আসে। সেখানেও শত্রু কয়েকটা চলে আসলে আরিয়ানের বডিগার্ডরা ওদের দুজনকে বুলেট প্রুফ গাড়িতে বসিয়ে দিয়ে গোলাগুলি করতে থাকে। আরিয়ান কাঁদতে কাঁদতে গাড়ি নিয়ে পেছন দিক থেকে বেরিয়ে পড়ে। ও কল্পনা করেনি এমন দুর্বিষহ অবস্থায় ও পড়বে আর ওর সবচেয়ে মূল্যবান মানুষটাকে ও এভাবে হারাবে। আরিয়ান খুব কান্না করছে। তাসনুভা যেন নিথর হয়ে আছে। ওর পুরো শরীর শক্তিহীন হয়ে গিয়েছে। ওর মাথায় শুধু একটাই প্রশ্ন, কেন ওকে কেউ মারতে চাইবে, কেন? আরিয়ান অঝরে অশ্রু ফেলে শুধু গাড়িই চালিয়ে যাচ্ছে। ওর এখনও বিশ্বাস হচ্ছে না যে নাতাশা আর নেই। আরিয়ানের মনে হচ্ছে নাতাশা চলে যাওয়ার পেছনে একমাত্র দায়ী হোক, কারণ না তাসনুভাকে এখানে না আনলে এটা কখনোই হতো না। আর নাতাশারও কিছু হতো না, সব দোষ ওর। আরিয়ানের প্রচণ্ড খারাপ লাগছে। নাতাশাকে ওর আপন বোনের মতো দেখত, সব সময় ওকে আগলে রাখত। নাতাশাকে ওর সেক্রেটারি করাটাও ছিল একটা স্মরণীয় ব্যাপার। নাতাশা অনেক মেধাবী ছাত্রী হওয়ায় আরিয়ানের কোম্পানিতে ও চাকরি হয়ে যায়। কিন্তু নাতাশা চাকরি হওয়ার পরদিন আরিয়ানের কাছে গিয়ে উপস্থিত হয়। তবে সাথে আরেকটা মেয়ে ছিল। নাতাশা আরিয়ানকে অনেক রিকোয়েস্ট করে ওর জবটা যেন ওই মেয়েকে দিয়ে দেয়, কারণ মেয়েটার জবটা অনেক প্রয়োজন ছিল। আরিয়ান সেদিনই নাতাশার মহৎ গুণ আর মানবতা দেখে ওকে ওর পার্সোনাল সেক্রেটারি বানিয়ে ফেলে। সেদিন থেকে আজ 5টি বছর ওরা ভাই বোনের মতো একসাথে কাজ করে এত দূর এসেছিল। কিন্তু আজ সেই সম্পর্কের চিরতরে ইতি হলো। নাতাশা না ফেরার দেশে চলে গেল শুধুমাত্র আরিয়ানের ভালোবাসা কিংবা ভালো লাগা তাসনুভাকে বাঁচাতে গিয়ে। আজ নাতাশা যদি তাসনুভাকে না বাঁচাতো তাহলে আরিয়ান এবং তাসনুভার পরিবার ভেঙে পড়তো। সেখানে নাতাশার আরিয়ান ছাড়া আর কেউই ছিল না। তাই নাতাশা ওর জীবন দিয়ে দুজনকেই বাঁচিয়েছে। এসব ভেবে আরিয়ানের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। ও কান্না সিক্ত চোখে তাসনুভার দিকে তাকাতে আবার একটা ধাক্কা খায়। তাসনুভা চোখ বন্ধ করে আছে। আরিয়ান ভয় পেয়ে যায়। কি হলো তাসনুভার? ও কি আঘাত পেয়েছে? এই পুরো পৃথিবীতে এখন তাসনুভা ছাড়া আরিয়ানের আর কেউ নেই। ও গাড়ি চালাতে চালাতেই অস্থির হয়ে তাসনুভাকে ডাকছে। তাসনুভা, তাসনুভা কথা বলো, কি হয়েছে তোমার? প্লিজ কথা বলো। তাসনুভা কোনো কথাই বলে না। ও অজ্ঞান হয়ে গিয়েছে। হঠাৎ করে এত বীভৎস দৃশ্য দেখে তাসনুভা অজ্ঞান হয়ে গিয়েছে। আরিয়ান যেন পাগল হয়ে যাচ্ছে। ও যে এখন কি করবে বুঝতেই পারছে না। গাড়ি থামালেও সমস্যা। অনেকটা সময় পর একটা দোকানের সামনে আরিয়ান গাড়িটা থামিয়ে খুব সাবধানে এক বোতল পানি কিনে নেয়, কারণ ওর পুরো গায়ে রক্ত। পানির বোতলটা নিয়ে রাস্তার ধারে গাড়ি পার্ক করে তাসনুভার চোখে মুখে পানি দেয়। 2-3 বার দেওয়ার পর তাসনুভা আস্তে আস্তে চোখ মেলে তাকায়। আরিয়ান যেন প্রাণ ফিরে পায়। তাসনুভার জ্ঞান আসলে ও আরিয়ানের দিকে কিছুক্ষণ তাকিয়ে হাউমাউ করে কেঁদে উঠে আর বলতে থাকে, আমাকে মেরে ফেলেন দয়া করে, আমি আর বাঁচতে চাই না। আমার জন্য নাতাশা আপু মারা গেল, আমি আর বাঁচতে চাই না, আমাকে প্লিজ মেরে ফেলেন।
আরিয়ান কী বলে তাসনুভাকে সান্ত্বনা দিবে ওর জানা নেই, কারণ আরিয়ান নিজে মনে করে এসবের জন্য ও নিজে দায়ী। আরিয়ানও কাঁদতে কাঁদতে তাসনুভাকে নিজের সাথে জড়িয়ে ধরে। দুজনকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। ওরা দুজনেই নাতাশাকে অনেক ভালোবাসে। নাতাশা ছিল এমনই, সবাইকে হাসি খুশি রাখত। আরিয়ান কান্না সিক্ত কণ্ঠে বলে, শান্ত হও তাসনুভা, শান্ত হও। তোমার কিছু হলে আমি আর নিতে পারবো না। আমার পুরো দুনিয়া শূন্য হয়ে যাবে যদি তোমার কিছু হয়। আমাদের দুজনকে বাঁচতে হবে। যে আমাদের এত বড় ক্ষতি করেছে, যে আমার বোন নাতাশাকে মেরেছে, তাকে খুঁজে বের করে নিজ হাতে শাস্তি দিতে হবে। তোমাকে ওরা কেন মারতে চেয়েছে আর কেই বা মারতে চেয়েছে তা এখনও জানি না। আমি জানি তোমার কোনো দোষ নেই, সব দোষ ওদের। ওরা আমার বোনকে মেরে ফেলেছে। তাছাড়া আমি ওদের কাউকে ছাড়বো না, শুধু আমার পাশে থেকো। আমাকে পাশে রেখে কি হবে? আমার জন্য আপনার বোন শেষ, না জানি আপনারও। না তাসনুভা, প্লিজ এসব বলো না, আমার কিচ্ছু হবে না। আমাকে মাফ করে দিন। আপনার কাছে ক্ষমা ছাড়া আমার আর কিছুই চাওয়ার নেই। তোমার কোনো দোষ নেই, প্লিজ ক্ষমা চেও না। আমি ওদের কাউকে ছাড়বো না, কাউকে না। আরিয়ান তাসনুভাকে ওর সাথে মিশিয়ে আবার গাড়ি চালাতে শুরু করে। ও ঠিক করে সিলেটে ওর আরেকটা বাড়ি আছে, আপাতত সেখানে গিয়ে থাকবে, কারণ ঢাকাতে তাসনুভাকে নিয়ে থাকাটা একদম সেফ হবে না। এখানে মোড়ে মোড়ে শত্রু। আরিয়ান গাড়িতে তেল নিয়ে রওনা হয় সিলেটের উদ্দেশ্যে। 7 ঘন্টার বিশাল বড় একটা জার্নি। তাসনুভা আরিয়ানের কাঁধে ভর দিয়ে ঘুমাচ্ছে। ও মানসিকভাবে খুব ভেঙে পড়েছে, কারণ ওর মনে হচ্ছে নাতাশা ওর জন্যই চলে গিয়েছে। আরিয়ান অনেক বুঝিয়ে কিছুটা শান্ত করেছে ওকে, কিন্তু নিজেকে ওর চোখ দিয়ে এখনও পানি পড়ছে। তবে এই পানিগুলো এখন প্রতিশোধের আগুনে পরিণত হচ্ছে। আরিয়ান যে কি তা এখনও কেউ বুঝে নাই। আরিয়ান শুধু অপেক্ষায় আছে কখন ও সিলেট পৌঁছাবে। এখন ঘড়িতে দুপুর 2টা বাজে। ওরা চাইলেও গাড়ির বাইরে বের হতে পারছে না, কারণ ওদের জামা কাপড়ে এখনও নাতাশার রক্ত লেগে আছে। তাই দুজনেই না খেয়ে 7 ঘন্টা ড্রাইভ করে সিলেট চলে আসে। এখন প্রায় রাত 9টা বাজে। আরিয়ান সিলেটে ওর বাংলোতে এসে পৌঁছেছে। এখানেও অনেক বডিগার্ডরা আছে, তবে এখন সিকিউরিটি আরও টাইট হয়ে গিয়েছে। আরিয়ান গাড়ি পার্ক করতে বডিগার্ডদের লিডার টনি এসে দরজা খুলে দেয়। আরিয়ানকে দেখে সালাম দিয়ে বলে, স্যার ভিতরে চলুন, এখানে আপনার কিচ্ছু হবে না। টনি, আমি শুধু জানতে চাই কে আমাদের উপর হামলা করেছে। ওরা আমার কলিজার টুকরা বোনটাকে মেরে ফেলেছে আমার সামনে। আবার তাসনুভাকে মারতে এসেছিল ওরা। আমি সব জানতে চাই। জি স্যার, আমি লোক লাগিয়ে দিয়েছি। শুধু তাই না, আপনি জেনে খুশি হবেন ঢাকার বাড়ি আবার আমাদের দখলে চলে এসেছে। এত টাকা পয়সা দিয়ে কি হবে? আমি আমার বোন নাতাশাকে বাঁচাতে পারিনি। আচ্ছা, ওকে দাফন করেছো? জি স্যার। আরিয়ান তাসনুভার কাছে এসে বলে, এসো আমার সঙ্গে। তাসনুভা আরিয়ানের হাত ধরে বাংলোর ভিতর যাচ্ছে। ওর শরীরে একটু শক্তি নেই। আরিয়ান তাসনুভাকে নিয়ে ওর নিজের রুমে চলে যায়। তাসনুভাকে বসিয়ে আরিয়ান দরজা লাগিয়ে দেয়। আরিয়ান তাসনুভাকে 1 গ্লাস পানি এগিয়ে দেয়। ও দ্রুত সেটা খেয়ে নেয়। এরপর আরিয়ানও পানি খেয়ে নেয়। ও আলমারি থেকেই তাসনুভার জন্য একটা ড্রেস এনে তাসনুভার হাতে দিয়ে বলে, যাও, ফ্রেশ হয়ে আসো, ভালো লাগবে। আমার গায়ে একদমই শক্তি পাচ্ছি না, খুব খারাপ লাগছে। আচ্ছা, তুমি বসো, তাহলে আমি একটু আসছি। আরিয়ান রুমের বাইরে যেতে নিলে তাসনুভা ওর হাত ধরে। আরিয়ান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, 2 মিনিট লাগবে। আচ্ছা। আরিয়ান দ্রুত গিয়ে ট্রেতে করে অনেক খাবার নিয়ে আসে। তাসনুভার খুব ক্ষুধা লেগেছিল। আরিয়ান সেটা বুঝেছে। ও খাবার এনে সবার আগে তোয়ালে ভিজে তাসনুভার মুখ এবং হাত মুছে দেয়। তাসনুভা মলিন মুখখানা নিয়ে হস্যশক্ত নয়নে আরিয়ানকে দেখছে। আরিয়ান অনেক সুন্দর করে ওর কেয়ার করছে। আরিয়ান দ্রুত ওর জামা কাপড়টা পাল্টে একটা ট্রাউজার আর টি-শার্ট পরে আসে, কারণ এভাবে তাসনুভাকে খাওয়ানো যাবে না। জামা কাপড় পাল্টে এসে তাসনুভার সামনে খাবার বেড়ে হাতে খাবার নিয়ে বলে, হা করো। তাসনুভার চোখ জলজল করছে। আরিয়ান মাথা নাড়িয়ে না করে বলে, আর কেঁদো না, অসুস্থ হয়ে যাবে, তখন আমার কষ্ট আরো বেশি হবে। এখন খাবারটুকু খেয়ে নাও, না হলে আরো দুর্বল হয়ে যাবে। আচ্ছা দিন। আর আপনি খান আমার সাথে। আমার যে আপনার কষ্ট হচ্ছে বেশি, আমি জানি।
তুমি খেলেই আমার হবে, তারপরে যখন বলছো খাবো। এরপর আরিয়ান তাসনুভাকে খাইয়ে দেয়। ওরা দুজন পেট ভরে খায়। দুজনের চোখে মুখে ভীষণ কষ্ট। তাসনুভা তো আরিয়ানের দিকে তাকাতেই পারছে না। খাওয়া দাওয়া শেষ হলে আরিয়ান তাসনুভাকে শুইয়ে দেয়। ও খুব ক্লান্ত থাকায় ঘুমিয়ে পড়ে। আরিয়ান নতুন ফোনে নতুন সিম লাগিয়ে তাসনুভার বাবার নাম্বারে নিয়ে ফোন দেয়। হ্যালো আঙ্কেল। ওপাশে অনেক কান্নার শব্দ। তাসনুভার বাবা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলেন, বাবা, তোমরা ঠিক আছো? আমার মেয়েটা বেঁচে আছে তো? জি আঙ্কেল, তাসনুভা ভালো আছে। শুধু শুধু কি বাবা? আর তোমার কণ্ঠ এমন লাগছে কেন? আঙ্কেল, আমার বোন আমার সেক্রেটারি নাতিশাকে ওরা মেরে ফেলেছে। তাসনুভাকে উদ্দেশ্য করে গুলি করেছিল। আমার বোনটা ওর ভাবিকে বাঁচাতে গিয়ে নিজের জীবনটা দিয়ে দিয়েছে। ওর জন্য দোয়া করবেন। তাসনুভার বাবাও কান্না করছেন। তিনি বলেন, কিছুই বুঝতে পারছি না, কি থেকে কি হলো। আঙ্কেল, ওরা তাসনুভাকে মারতে এসেছিল। কি? কিন্তু কেন? আর কেই বা আমার মেয়েকে মারতে চায়? আপনার কি কোনো বড় শত্রু আছে? না বাবা, একজনও নেই। আমি সৎ এবং হালাল ভাবে ব্যবসা করে এত দূর এসেছি। তাহলে কেন ওরা শুধু তাসনুভাকেই মারতে আসছিল? বাবা, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। তোমরা এখন কোথায়? আমরা এখন সিলেটে আমার বাংলোতে আছি। এখানে সিকিউরিটি অনেক হাই, চিন্তা করবেন না। তাসনুভা সেফ আছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবা। আমার মেয়েটাকে দেখে রেখো। বাবা আরিয়ান, আমার মেয়েটার দায়িত্ব তোমার হাতে তুলে দিলাম। ওর খেয়াল রেখো, আমাদের একমাত্র সম্বল ও। আন্টি চিন্তা করবেন না, এর শেষ খুব তাড়াতাড়ি হবে। আপনারা দোয়া করবেন। অবশ্যই বাবা। আরিয়ান তাসনুভার বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে ফোন কেটে দেয়। ওর শরীরটা ভেঙে যাচ্ছে, পায়ে আর কোনো জোর পাচ্ছে না। তাই টনিকে জানিয়ে রুমের দরজা জানালা ভালো করে দিয়ে আরিয়ান সোফাতে শুয়ে পড়ে। ও যেন অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে স্যার, আরিয়ান আর তাসনুভা পালিয়েছে। কি? একটা কাজ ওরা করতে পারলো না? এতগুলো টাকা দিলাম একটা মেয়েরে খুন করতে, তাও ওরা পারলো না। স্যার, তাসনুভাকে মারতে না পারলেও আরিয়ানের সেক্রেটারিকে মেরে ফেলেছে। কি? সাব্বাস সাব্বাস, যা খেলা তাহলে শুরু। তা ওরা এখন কই আছে? যতটা জানতে পেরেছি ওরা এখন সিলেটে। বাহ, গুড জব। তাহলে নেক্সট অ্যাটাকের প্ল্যান রেডি করো। এবার কিন্তু আর ছাড়লে হবে না। জি স্যার, এবার শার্পশুটারদের আনছি। এবার আর তাসনুভা বাঁচবে না। ওর লাশের একটা ছবি তুলে আমাকে পাঠিয়ে দিও। ওকে স্যার। আরিয়ান, তোর তাসনুভাকে এবার আর কেউ বাঁচাতে পারবে না। রাত 2টা কি 3টে বাজে। হঠাৎ আরিয়ানের ঘুম ভাঙে। কে যেন কাঁদছে। আরিয়ান জানে এই কান্নাকার। ও মাথা তুলে তাকিয়ে দেখে তাসনুভা কাঁদছে। আরিয়ান আস্তে আস্তে উঠে তাসনুভার কাছে যায়। গিয়ে দেখে ও ড্রেস পরিবর্তন করে শুয়ে শুয়ে কাঁদছে। আরিয়ান যে ওর পিছনে দাঁড়াবে তাসনুভা হয়তো অনুভব করেনি। আরিয়ান দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি করবে। তাসনুভা একা একা কাঁচামাচু দিয়ে খুন খুন করে কাঁদছে। আরিয়ানের খুব কষ্ট হচ্ছে। তাই ও আর না পেরে বেডের অন্য পাশে গিয়ে বেডের উপর উঠে শুয়ে পড়ে। তাসনুভা আরিয়ানকে দেখে অবাক হয়। আরিয়ান ওর দিকে তাকিয়ে আছে, সাথে তাসনুভাও। তাসনুভা ডিমলাইটের আলোতে স্পষ্ট দেখতে পাচ্ছে আরিয়ানের চোখেও পানি। আরিয়ান তাসনুভার চোখ মুছে দিয়ে ওকে টান দিয়ে ওর বুকের সাথে জড়িয়ে ধরে। আজ কেন জানি আরিয়ানের বুকে তাসনুভা একটু শান্তি খুঁজে পাচ্ছে। তবে ওর খুব কান্না পাচ্ছে, আর অনেক ভয়ও লাগছে। আরিয়ান ওর মাথার পিছনে হাত বুলিয়ে দিতে দিতে বলে, নাতিশার জন্য নিজেকে দোষারোপ করো না, আর ভয় পেও না। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমার কিছু হতে দিব না। তোমার বাবাকে আমি কথা দিয়েছি, আমি আছি তো। আমার শেষ সম্বল তুমি। এত সহজে তোমাকে আমি হারাতে দেব না। যদি হারিয়ে যাও আমাকেও সাথে নিয়ে যেও। তাসনুভা আরিয়ানের বুকে মাথা লুকিয়ে ওর কথাগুলো শুনছিল। মেয়েটা নিঃশব্দে কাঁদছে আর ভাবছে ওর মনের কথাগুলো আরিয়ান কিভাবে বুঝলো, আর কেনই বা আজ আরিয়ানের বুকে ওর নিজেকে সেফ মনে হচ্ছে। তাসনুভা আরও ভাবে এই আরিয়ানকে ও কত যাতা বলেছে, কিন্তু আজ ওকে বাঁচাতে আরিয়ান নিজের জীবনের ঝুঁকি পর্যন্ত নিচ্ছে। কিন্তু কেন? কি এমন আছে ওর মধ্যে যে নাতাশা পর্যন্ত তার জীবন দিয়ে দিল?
তাসনুভা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে কান্নাসিক্ত কণ্ঠে বলে, আমার কি মনে হয় জানেন, আমাকে তখন মরে যেতে দিলে অনেক ভালো হতো। না নাতাশা আপু হারাতো, না আপনাকে জীবনের ঝুঁকি নিতে হতো। আরিয়ান তাসনুভার মুখখানা বের করে ওর কান্নাসিক্ত চোখের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তুমি কি বোকা? তুমি বুঝেও কি বুঝতে চাও না? আমি তোমাকে ভালোবাসি। সেদিন প্রথম যখন তোমার সাথে নাচছিলাম, তখন পুরোটা সময় তোমার এই চোখের দিকে আমি তাকিয়েছিলাম। তোমার এই চোখের মাঝে আমি আমাকে পড়ে ফেলেছিলাম। একটা নিষ্পাপ কোমল মায়াবী মেয়ে আমি সেদিন দেখেছি এই চোখের মাঝে, যার বিয়ে হচ্ছিল একটা লোভী ছেলের সাথে। আমি এতটা অধম না যে কারো বিয়ে ভেঙে দিব। তোমার মতো এত ভালো একটা মেয়ে কখনই ওর হতে পারে না। তাই তোমাকে আমি ওর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। ভালোবাসি তোমাকে, অনেক বেশি ভালোবাসি। আর তোমার প্রতি এই ভালোবাসাটা নাতাশা আমার চোখে দেখেছে, তাই ও জীবন দিয়েও আমার একমাত্র ভালোবাসাটাকে বাঁচিয়েছে। আরিয়ানের মনের কথাগুলো শুনে তাসনুভা অঝরে কাছে। ও ভাবতেও পারেনি আরিয়ান ওকে এতটা ভালোবাসে। আরিয়ান সেই প্রথম থেকে ওকে বাঁচিয়ে আসছে, আর বিনিময়ে ওর কাছ থেকে পাচ্ছে তুচ্ছ আচরণ। তাসনুভার খুব খারাপ লাগছে। ও কষ্টে আর লজ্জায় চোখ বুঝে বলে, আপনাকে সত্যি আমি চিনতে পারিনি, প্লিজ আমাকে মাফ করে দিন। এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি যদি আপনাকে আগেই মেনে নিতাম তাহলে হয়তো এত কিছু হতো না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। একবার বলেছি তোমার কোনো দোষ নেই। দোষ সেই লম্পটদের যে তোমাকে মারতে চায়। আমি ওকে কখনো ছাড়বো না। তারপর আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি আমি, অনেক, যা তা বলেছি। মাফ তো করেই দিয়েছি আমি, সেগুলো আমি মনে নেইনি। সত্যি বলছেন? হ্যাঁ। একটা কথা বলি, রাখবেন? 100টা বলো, সব রাখবো। নাতাশাপুর ইচ্ছে ছিল আমি যেন আপনাকে বিয়ে করি। আমি আপনাকে অনুরোধ করছি, আমাকে বিয়ে করবেন? আমি চাই নাতাশাপুর ইচ্ছেটা পূরণ করতে। অন্তত সে আমাদের একসাথে থেকে খুশি হবে। তোমাকে বিয়ে করে নিজের করার জন্যই তো এত ছোটোছুটি। চলো খালি বিয়ে করে ফেলি। আমার মনে এখন সবসময় তোমাকে হারানোর ভয় কাজ করে। আমি রাজি, আর এভাবে বিয়ে ছাড়া আমাকে জড়িয়ে ধরে থাকলেও পাপ হবে। আরিয়ান নাচেও একটু হেসে দেয় তাসনুভার কথায়। এই খারাপ সময়ে তাসনুভাই ওর শেষ ভরসা। আরিয়ান চায় তাসনুভাকে খুব তাড়াতাড়ি একদম ওর করে নিতে। আরিয়ান নাতাশার শেষ ইচ্ছাটা অবশ্যই পূরণ করবে। ও তাসনুভার কপালে একটা চুমু দিয়ে বলে, তাহলে আমরা কালই বিয়ে করব। আঙ্কেল আন্টিকে সকালে রওনা দিতে বলি এখানে তোমার সাথে থাকতে, তাহলে তুমিও ভালো থাকবে। তাসনুভা খুব খুশি হয়ে যায়। ওর খুশি দেখে আরিয়ান একটু শান্তি পায়। তাসনুভাকে বুকের মাঝে জড়িয়ে ধরে আরিয়ান ঘুমিয়ে পড়ে। আজ তাসনুভা আর বাধা দেয়নি, কারণ ওর মনেও ভয় ঢুকে আছে আরিয়ানকে হারানোর। তাসনুভা বুঝতে পারে দুনিয়ার সবার কাছে আরিয়ান খারাপ হলেও কিন্তু ওর কাছের মানুষগুলোর কাছে ও অনেক ভালো, অনেক মহৎ, যেটা তাসনুভা অনেক পছন্দ করে। তাই আরিয়ানকে দ্রুত স্বামী হিসেবে ও গ্রহণ করতে চায়। আর বিয়ে ছাড়া এভাবে আরিয়ানও থাকতে চায় না। কাল তাসনুভাকে বিয়ে করবে বলে আরিয়ান খুব এক্সাইটেড হয়ে আছে। ওর ভালোবাসাকে ও একদম নিজের করে পাবে। পরদিন সকালে আরিয়ান আগে আগে ঘুম থেকে উঠে পড়ে। তাসনুভা এখনো ঘুমাচ্ছে। ওর ঘুমন্ত মুখখানা দেখে আরিয়ান একটু হলেও শান্তি খুঁজে পায়। একটু না, অনেক। তবে তাসনুভার মুখের দিকে তাকালে ওর নাতাশার কথাও মনে পড়ে, আর সাথে সাথেই মনটা ভীষণ খারাপ হয়ে যায়। তবে আরিয়ান চায় না আর মন খারাপ করতে। নাতাশার ইচ্ছাটা ও পূরণ করবেই। তাসনুভাকে ও আজই বিয়ে করবে। তাহলে হয়তো নাতাশা অনেক খুশি হবে দূর থেকে। আরিয়ান দ্রুত ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বাইরে আসে। টনি 7-8 জন বডিগার্ড নিয়ে রুমের দরজার বাইরে পাহারা দিচ্ছিল। আরিয়ানকে দেখে টনি বলে, স্যার গুড মর্নিং। গুড মর্নিং। স্যার কফি দেব? দাও। টনি আমার সাথে আসো, আর তোমরা এখানে থাকো। ওকে স্যার। আরিয়ান টনিকে নিয়ে হল রুমে আসে। টনি সার্ভেন্টকে বললে আরিয়ানের জন্য কফি নিয়ে আসে। টনি চামচ দিয়ে একটু খেয়ে কিছুক্ষণ পর আরিয়ানকে দেয়। আরিয়ান কফি নিতে নিতে বলে, আরে তোমাদের আমি বিশ্বাস করি।
তাও স্যার। আচ্ছা যাই হোক, আজ একটা বিশেষ দিন। আজ তাসনুভাকে আমি বিয়ে করব। তুমি সন্ধ্যায় বাসায় কাজে নিয়ে আসবে আর আমার রুমটা সুন্দর করে সাজিয়ে দিও। ওকে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবাই মিলে কাজ করব। আচ্ছা দাঁড়াও, তাসনুভার বাবা মাকে আগে রওনা দিতে বলি। ঢাকাতে আমাদের লোক আছে না, তারা যেন ওনাদের নিয়ে আসে, অবশ্যই বুলেট প্রুফ গাড়িতে। ওকে স্যার, আমি এক্ষুনি বলে দিচ্ছি। বলো। আরিয়ান তাসনুভার বাবাকে কল দেয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো তোমরা? জি আঙ্কেল ভালো, তবে এই দুঃসময়েও একটা ভালো খবর দিতে চাই। কি বাবা, বলো বলো। আঙ্কেল, আর কিছুক্ষণ পর আমার লোকেরা আপনাদের নিতে যাবে, তাদের সাথে আমার এখানে চলে আসেন। আজ সন্ধ্যায় আপনার মেয়েকে আমার হাতে তুলে দিবেন। কি সত্যি বলছো বাবা? জি আঙ্কেল, আজ সন্ধ্যায় তাসনুভাকে বিয়ে করব আমি। ঠিক আছে বাবা, আমরা দুইজন রেডি হয়ে চলে আসছি। জি আসেন। আরিয়ান ফোন রাখলে পাশ থেকে টনি বলে ওঠে, স্যার বলে দিয়েছি। গুড। স্যার একটা প্রশ্ন করি? স্যার, এই সময় হঠাৎ করে বিয়েটা করছেন যে এইভাবে? আমরা ভেবেছিলাম আপনার বিয়েটা অনেক বড় করে হবে। তাসনুভাকে মারার জন্য কে যে উঠে পড়ে লেগেছে, এখন আমার সবসময় ভয় হয় ওকে হারানোর। তাই ওকে বিয়ে করে সবসময় আমার কাছেই রাখতে চাই। আর নাতাশারও ইচ্ছে আমি তাসনুভাকে বিয়ে করি, তাই আর কি। ও তাহলে স্যার আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সুন্দর করে আপনার বিয়েটা দেব। তোমরাই এখন আমার ভরসা। যাই হোক, এবার আসল কথায় আসা যায়। কোনো খবর পেয়েছো কি? জি স্যার, তবে আমাকে বলেনি। আশরাফ ডিপি প্রধান স্যার আমাকে বলবে বলেছে। ওকে, আমি কল দিচ্ছি। আরিয়ান আশরাফ সাহেবকে কল দেয়। হ্যালো মিস্টার আরিয়ান, কি অবস্থা এখন আপনার? জি সেফ আছে। তা কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, যে শুটারগুলো গতকাল অ্যাটাক করেছিল তারা আসলে আপনার এক্স পার্টনার সিরাজ খানের লোক। কি এত বড় সাহস পেল কই? সেটাই তো ভাবছি, কিন্তু ও আপনার উপর এত ক্ষিপ্ত কেন? গত বছর আমার সাথে বিজনেসে কম্পিটিশন করতে গিয়ে বিশাল বড় লস খেয়েছে, তাই বলে এত জঘন্য কাজও করবে? আর ও এত লোক আর আর্মসের টাকা কই পেল? কি বলবো মিস্টার আরিয়ান, শত্রুকে শেষ করতে এটা কিছুই না। তবে আপনি চিন্তা করবেন না, আমাদের স্পেশাল ফোর্স কাজ করছে, খুব শীঘ্রই একটা ফাইনাল অ্যাকশন যাব আমরা। ধন্যবাদ, আমি অপেক্ষায় আছি। জি। আরিয়ান ফোন রেখে দিয়ে খুব চিন্তায় পড়ে যায়। পাশ থেকে টনি বলে ওঠে, স্যার কিছু জানতে পারলেন? সিরাজ খান, ওর লোক নাকি গতকাল আমাদের অ্যাটাক করেছিল। স্যার শুধু অর্ডার করেন, দেখেন ওর অবস্থা কি করি। আশরাফ সাহেবের ভরসায় বসা যাবে না, যা করার আমাদেরই করতে হবে। ওকে খুব সহজে মারলে হবে না, ও আমার নাতাশাকে মেরেছে। শোনো, আমার কাছে একটা প্ল্যান আছে। জি স্যার বলেন। আরিয়ান ওর প্ল্যানটা টনিকে বলে দেয়। টনি সেই মোতাবেক কাজ শুরু করে। টনি চলে গেলে আরিয়ান বলে, সিরাজ খান, অনেক বড় একটা ভুল করেছিস তুই। এতদিন আমার ভালো রূপটা দেখেছিস, এবার দেখবি আমি কতটা খারাপ হতে পারি। আরিয়ান তাসনুবার কাছে চলে যায়। রুমে ঢুকতেই দেখে তাসনুবা বসে বসে কাঁদছে। আরিয়ানকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে তাসনুবা, আর অঝরে কাঁদতে কাঁদতে ওর দিকে তাকিয়ে বলে, আমাকে একা ফেলে কোথায় গিয়েছিলেন আপনি? সে কখন থেকে একা একা বসে আছি, যদি কেউ এসে আমাকে মেরে। তাসনুবার কথা শেষ করার আগে আরিয়ান ওর মিষ্টি ঠোঁটটা নিজের করে নেয়। আরিয়ান চায় না তাসনুবা এমন কোনো কথা বলুক, তাই কথা শেষ করার আগে ওকে এইভাবে থামিয়ে দেয় আরিয়ান। ও আসলেই একটা সাইকো, ভালোবাসার সাইকো। তাসনুবা তা ভালোভাবেই বুঝতে পেরেছে। আরিয়ানের গভীর স্পর্শে তাসনুবা শান্ত হয় আর অনেক লজ্জাও পেতে থাকে। আরিয়ানে ওকে বুকের সাথে জড়িয়ে ধরে বলে, পাগলিটা, আমি কোথাও যাইনি, এই যে তোর কাছে আছি তো। শুধু আমার হবু শ্বশুর শাশুড়িকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করতে গিয়েছিলাম, বুঝেছো? সত্যি? জি, এখন হয়তো তারা রওনাও দিয়ে ফেলেছে। জানেন, খুব ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম আর দেখাই হবে না বাবা মার সাথে। আমি থাকতে কোনো ভয় নেই তোমার সব ভয় চিরতরে শেষ করে দেব আমি। আর কখনো কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না।
শুধু একটু অপেক্ষা করো। আমি এত কিছু জানি না, আমি শুধু সবসময় আপনাকে আমার পাশে চাই। আমিও। তবে এখন ফ্রেশ হয়ে আসো, যাও, আজ অনেক কাজ আছে। আচ্ছা। তাসনুভা ফ্রেশ হতে চলে যায়। এই ফাঁকে আরিয়ান কাকে যেন কল দিয়ে কথা বলতে থাকে। তাসনুভা 10 মিনিট পর বের হলে আরিয়ান ওকে নিয়ে নাস্তা করতে চলে আসে। নাস্তা খাওয়া শেষ হলে আরিয়ান তাসনুভার জন্য বিয়ের ড্রেস অর্ডার করতে বসে। তাসনুভার পছন্দ অনুযায়ী ওর বিয়ের ড্রেস অর্ডার করা হয়। রেডিমেড হওয়ায় দুপুরের মধ্যেই বাসায় ডেলিভারি হয়ে যাবে। তাসনুভা খুব খুশি, আজ ওর বিয়ে হবে। ওর বাবা মাকে আবার দেখতেও পারবে, আরিয়ানকে একদম নিজের করে পাবে। সব মিলিয়ে ও আজ অনেক অনেক বেশি খুশি। কিন্তু তাসনুভা খেয়াল করে আরিয়ান কেমন জানি হয়ে আছে, মনে হচ্ছে অনেক চিন্তা আর চাপের মধ্যে আছে। তাসনুভা বেশ বুঝতে পারছে। ও আরিয়ানের গলা জড়িয়ে ধরে বলে, কি হয়েছে আপনার? এমন লাগছে কেন আপনাকে? কোনো সমস্যা? না না না, কই, ঠিক আছি তো, কোনো সমস্যা নেই। তাসনুভা আরিয়ানের বুকে মাথা রেখে হাসতে করে বলে, নাতাশা আপুর জন্য মন খারাপ, তাই না? আজ উনি থাকলে উনি সব করতেন। বুড়িটা, তুমি উল্টাপাল্টা ভাবা বন্ধ করবে। আমি আসলে ভাবছি আজ বাসরাতে বউয়ের সাথে কি করব সেটা। তাসনুভা মাথা তুলে লজ্জা পেয়ে বলে ওঠে, কি? কিছু করতে হবে না, চুপচাপ ঘুমাবে আর আমি আপনার বুকে ঘুমাবো, শেষ। বললেই হলো। তো আর কি করবেন আপনি? অসহায় ভাবে বলল, সেটা বাসরাত আসুক তখনই জানবে। তাসনুভার কানে কানে বলল। তাসনুভা লজ্জায় আর অন্যরকম একটা অনুভূতিতে আরিয়ানের বুকে মাথা লুকায়। আরিয়ান ওর মাথার পেছনে হাত বুলিয়ে দেয়। তাসনুভাকে ও কিছুই বুঝতে দেয়নি। ও যে কত বড় একটা চাপে আছে তা ওর থেকে বেশি আর কেউ জানে না। ওরা এইভাবে গল্প করতে করতে এই দুপুর হয়ে যায়। তাসনুভার বিয়ের লাল বেনারসি শাড়িও চলে আসে। আরিয়ানের বডিগার্ডরা সুন্দর করে ওদের রুম সাজিয়ে দিচ্ছে। আরিয়ান নিজে দাঁড়িয়ে থেকে ওর নিজের মনের মতো করে সাজিয়েছে। তবে তাসনুভা দেখেনি, ওকে অন্য রুমে রেখে এসেছে আরিয়ান। ঘড়িতে এখন 3টা বাজে। তাসনুভার আর আরিয়ানের হল রুমে অপেক্ষায় বসেছিল তাসনুভার বাবা মার। একটু পরেই একটা বডিগার্ড এসে বলল। তাসনুভা তো খুশিতে দৌড়ে বাইরে চলে যায়। আরিয়ান পেছনে পেছনে যায়। তাসনুভা বাইরে আসতেই ওর বাবা মা গাড়ি থেকে বের হয়। ওরা মুখোমুখি হলে তাসনুভা দৌড়ে কাঁদতে কাঁদতে গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরে। তারাও মেয়েকে পেয়ে খুশিতে কেঁদে দেয়। আরিয়ান দূর থেকে দাঁড়িয়ে দেখছে। আজ ওর পাশে নাতাশা থাকতে পারত, কিন্তু এই সিরাজের জন্য নাতাশা ওর বোনটাকে আজ ওর পাশে নেই। আরিয়ান কখনো ওর মাকে দেখেনি, শুধু বাবাকে দেখেছে। ওর বাবা অনেক ভালো এবং পরিশ্রমী একজন মানুষ ছিলেন। এই বিশাল সম্পত্তি তিনি আরিয়ানকে সাথে নিয়ে করেছেন। ছোটকাল থেকেই ছেলেকে বিজনেস সম্পর্কে অনেক কিছু শিখিয়ে বড় করেছে। আরিয়ান যখন সফল হতে থাকে ওর বাবা নিশ্চিন্তে দুনিয়া ছেড়ে চলে যান। সেই থেকেই আরিয়ান একদম একা। একমাত্র নাতাশাই ছিল ওর সব। আর এখন তাসনুভা। আরিয়ানের চোখে আগুন জ্বলছে নাতাশার জন্য। ও সিরাজ খানকে এমন মৃত্যু দিবে যা কেউ কল্পনা করেনি। তাসনুভার বাবা মা তাসনুভাকে নিয়েই আরিয়ানের কাছে এসে কান্নাসিক্ত কণ্ঠে বলে, বাবা, তোমাকে কি যে বলে ধন্যবাদ দিব তা আমাদের জানা নেই। তুমি আমাদের বাঁচিয়েছো। আরে আঙ্কেল আন্টি, কি যে বলছেন না, এটা তো আমার দায়িত্ব। নিজের স্ত্রীকে সেফ না রাখলে কাকে রাখবো বলেন? সত্যি বাবা, তুমি যে এত ভালো আমরা ভাবতেই পারিনি। হয়েছে, আগে ভিতরে আসেন, বাইরে থাকা ঠিক হবে না। আরিয়ান তাসনুভার বাবা মাকে নিয়ে ভেতরে চলে যায়। তাসনুভা ওর বাবা মাকে পেয়ে অনেক খুশি। তাসনুভাকে ওর বাবা মার কাছে দিয়ে আরিয়ান বাইরে বেরিয়ে পড়ে। তাসনুভা জিজ্ঞেস করেছিল আরিয়ান কোথায় যায়, কিন্তু আরিয়ান ওকে সত্যটা বলেনি। আরিয়ান বাইরে যাওয়ার আগে টনিকে বলেছে, টনি, ওনাদের সবার দায়িত্ব তোমার। আমি না আসা পর্যন্ত জীবন দিয়ে হলেও ওদের সবার খেয়াল রাখবা। আরিয়ান ওদের সবাইকে বিদায় দিয়ে চলে আসে। তাসনুভা এদিকে আস্তে আস্তে রেডি হতে থাকে। ওর মা ওকে নিজ হাতে সাজিয়ে দিচ্ছে। আজ সন্ধ্যা 7টায় ওদের বিয়ে পড়ানো হবে। এখন ঘড়িতে 6:45 বাজে, অথচ আরিয়ানের কোনোই খবর নেই। তাসনুভা রেডি হয়ে ওর রুমে বসে আছে। আরিয়ানকে অনেকবার কল দেওয়ার পরে ওর নাম্বার বন্ধ।
তাসনুভার কেন জানি খুব চিন্তা হচ্ছে। বুকের ভেতরটা কেমন আনচান আনচান করছে, একটা অজানা ভয় কাজ করছে। তাসনুভার মুখটা মলিন হয়ে আছে। হঠাৎই বডিগার্ড এসে বলল, আরিয়ান এসেছে। তাসনুভা খুশি দেখে কে, ওই রুম থেকে বেরিয়ে সোজা নিচে হারিয়ানের কাছে চলে যায়। সন্ধ্যা 7টা বাজে। হারিয়ান রেডি হয়ে তাসনুভাকে সাথে নিয়ে বসে আছে। তাসনুভা ঘোমটা দিয়ে একদম বধূ সাজে আরিয়ানের পাশে বসে আছে। একটু পরই টনি কাজী সাহেবকে নিয়ে আসে। কাজী সাহেবকে সবাই সালাম দেন, তিনিও সালামের উত্তর দিয়ে বসেন। কাজী সাহেব তাসনুভার সামনে বসে তার ব্যাগ থেকে কি যেন একটা বের করতে যান, আর হঠাৎই তিনি একটা পিস্তল বের করে তাসনুভার মাথায় ঠেকিয়ে ধরেন। সাথে সাথে আরিয়ান সহ সবাই স্তব্ধ হয়ে যায়। তাসনুভার বাবা মা কান্না শুরু করে। আরিয়ান কাজের দিকে আর টনির দিকে তাকিয়ে আছে। গুলির পরই একদম নীরবতা, শ্বাসরুদ্ধকর একটা অবস্থা। হঠাৎ হাত তালি দিতে দিতে কে যেন ওদের বাসার মধ্যে ঢুকে। সবাই তাকিয়ে অবাক। তাসনুভার বাবা বলে, রিহান তুমি? জি আঙ্কেল, আমি। রিহান কথা শেষ করতে ওর লোকেরা এসে আরিয়ানের সব বডিগার্ডদের ঘেরাও করে ফেলে, ওদের কাছ থেকে আর্মস নিয়ে নেয়। রিহান হাসতে হাসতে বলে, কি অবাক হলেন সবাই? আমি এখানে কেন? তোদের সবগুলোকে শেষ করতে এসেছি, বিশেষ করে আরিয়ান আর তোর ভালোবাসা তাসনুবাকে। আরিয়ান কিছু বলছে না। রিহান হাসতে হাসতে আরিয়ানের কাছে এসে বলে, সেদিন কি যেন বলেছিলি? টাকাই সব, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছিলি। এই টাকা আর সম্পত্তির জন্য আমি এই তাসনুবাকে বিয়ে করতে চাচ্ছিলাম। কত সুন্দর একটা প্ল্যান করেছিলাম। কি প্ল্যান শুনবি না? তাসনুবাকে বিয়ে করে ওর বাপের যত যা আছে সব আমার নামে লিখে নিব। তারপর তাসনুবাকে মেরে নদীতে ভাসিয়ে দিব। আর এরপর আমি হব 1000 কোটি টাকার মালিক। কিন্তু না, তুই এসে মাছ দিয়ে ঢুকে গেলি, আমার সব প্ল্যান নষ্ট করে দিলি। কি ভেবেছিস মাত্র 500 কোটি টাকা দিয়ে তুই আমাকে কিনে ফেলতে পারবি? কখনোই না। আজকে তোর সামনে এখানে সবাইকে তোর তাসনুবাকে ধর্ষণ করবে, তারপর আমি ওকে মারবো। শুধু তাই না, ওর বাপ মাকেও মেরে ফেলবো। তুই বসে বসে দেখবি আর কষ্ট পাবি। ওহ, তুই তো এখন এমনিই কষ্ট পাচ্ছিস, তাই না? তোর পার্সোনাল সেক্রেটারিকে যে মেরে ফেলেছি আমি, অবশ্য সেটার ক্রেডিট সিরাজ খানের। আমি তো বলেছিলাম শুধু তাসনুবাকে মারতে, বাট শালাই তো পারে নাই, মারছে একটা ফকিন্নির মেয়েকে। আমি চেয়েছিলাম তাসনুবাকে শেষ করে দিলে তুই সারা জীবন কষ্ট পাবি, কিন্তু সিরাজের লোকেরা তা পারে নাই। তাই আজকে আমি নিজে তোদের সব কটাকে শেষ করবো। তোর বিয়ের দিন হবে আজ, তোর মৃত্যুর দিন। তোর টাকার জোর আমাকে আর কাজ দিবে না আরিয়ান। তুই আমার সুন্দর সাজানো প্ল্যানটা নষ্ট করে ফেলেছিস। সবাইকে মেরে লাস্টে তোকে মারবো। রিহানের এই ভয়ঙ্কর কথা শুনে তাসনুভার বাবা বলে, ছি রিহান, ছি। যে তাসনুবার সাথে তুমি একসাথে বড় হয়েছ, তোমার বাবা আমার এত ভালো বন্ধু, আর সেই তুমি এত জঘন্য কিভাবে হলে? আঙ্কেল, টাকার নেশায় আমি এমনই হয়েছি। আমার টাকা চাই, অনেক টাকা চাই। বাংলাদেশের সবচেয়ে বড় ধনী হব আমি। তোদের দুটোকেই মেরে ফেলবো। রিহান হাসতে হাসতে তাসনুভার কাছে গিয়ে ওকে তুলে আনে। তারপর ওকে দাঁড় করিয়ে ওর চারপাশে ঘুরতে থাকে। আরিয়ানের দিকে তাকিয়ে বলে, এখন সবার সামনে ওর সব জামা কাপড় খুলে ফেলবো। কিরে, তুই কিছু করবি না? কিছুই করতে পারবি না, শুধু বসে বসে বউয়ের ইজ্জত শেষ করা দেখবি। আরিয়ান শুধু তাকিয়ে আছে। রিহান হাসতে হাসতে বলে, দাঁড়া, আগে ওর ঘোমটা খুলে নেই, তারপর সব খুলবো। এই বলে যেই ঘুমটা তুলে রিহান তাকিয়ে দেখে একটা ছেলে, আর সাথে সাথে ছেলেটা ওর দিকে পিস্তল তাক করে। রিহান ভীষণ বড় একটা ধাক্কা খায়। ও অবাক হয়ে তাকিয়ে আছে। আরিয়ানের দিকে তাকিয়ে দেখে ও মুচকি হাসছে। রিহান চিৎকার করে বলে, তাসনুবা কই? হঠাৎই উপর থেকে কে যেন বলে ওঠে, জানোয়ার তোর উপরে। রিহান উপরে তাকিয়ে দেখে তাসনুবা দাঁড়িয়ে আছে। ও সিঁড়ি দিয়ে নামতে নামতে বলে, উনি আমাকে বলেছিলেন তুই অনেক খারাপ, কিন্তু বিশ্বাস করিনি। কিন্তু আজ আর বিশ্বাস না করে পারলাম না। এতটা খারাপ তুই কখনো ভাবতে পারিনি। তোর মতো জানোয়ার কখনো বেঁচে থাকার অধিকার নেই। তোর জন্য ওনার বোন মারা গিয়েছে। কি ভেবেছিস খুব সহজে তোকে ছেড়ে দিবে সে?
কখনো না। আজ শেষ দিন আমাদের, না তোর। রিহান অস্থির হয়ে বলে, আগে তুই বেঁচে নে, তারপর আমাকে মারিস। ওই সবাই শেষ করে দে, একটাও যেন বেঁচে না থাকে। রিহানের আদেশ করা মাত্রই ওর লোকেরা ওর দিকে বন্দুক তাক করে। শুধু তাই না, হারিয়ানের লোকেরাও রিহানের দিকে বন্দুক তাক করে। আর যে কাজটা তাসনুভাকে মারতে চেয়েছিল তার কাছ থেকে আরিয়ান পিস্তলটা নিয়ে বেটার মাথা ফাটিয়ে দেয়। রিহান ওর পিস্তলটা বের করতে নিলে সেকেন্ডের ভেতর ওর পায়ে ঠাস ঠাস করে 4-5টা গুলি করে দেয় আরিয়ান। তারপর ও আস্তে আস্তে রিহানের কাছে যায়, গিয়ে ওর সামনে বসে বলে, আমার ভালো দেখতে দেখে ভেবেছিস আমি খুব দুর্বল? না রে পাগল, না। আমি একটা সাইকো। আমার হবু বউ আমাকে সাইকো নাম দিয়েছে। আমি নিজে আর কি বলবো বল। আমি আগেই বলেছিলাম সিরাজ খানের সাথে কেউ একজন আছে, আর সেটা যে তুই, সেটা আগে বুঝিনি। কিন্তু এই তো কিছুক্ষণ আগে যখন সিরাজ খানের 12টা বাজিয়ে আসি, তখন সে তোর কথা বলেছে, তোর সব প্ল্যানের কথা বলে দিয়েছে। তোর এই গুন্ডাদের তোর দিয়ে 5 গুণ দামে আমি কিনে নিয়েছি। টাকা সব পারে, কখনো কাউকে ধ্বংস করতে, কখনো কাউকে বাঁচাতে। আজ এই টাকা তোকে শেষ করে দিল। গেমটা তুই শুরু করলেও শেষ আমি করব, তোর মৃত্যু দিয়ে। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। কি যেন বলেছিলি? আমার তাসনুভাকে পানিতে ভাসিয়ে দিবি মেরে। ওই ওকে জিন্দা পানির নিচে ভাসিয়ে দে, যাতে ও চেয়েও আর উঠতে না পারে। যা। আরিয়ান, আমাকে মাফ করে দে। আমি মরতে চাই না, আমার ভুল হয়েছে। প্লিজ ভাই, আমাকে মাফ কর। তাসনুবা, প্লিজ আমাকে মাফ করে দাও, প্লিজ। তুই শুধু শুধু আমাকে মারতে চাইতি, তাহলে হয়তো মাফ করতাম, কিন্তু তুই ওনার বোনকে ছিনিয়ে নিয়েছিস ওনার কাছ থেকে। তোর মৃত্যুই তোর শাস্তি। আরিয়ানের লোকেরা রিহানকেই নিয়ে যায়। সিরাজকেও এর চেয়ে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছে। সবাই চলে গেলে তাসনুভা কেঁদেই আরিয়ানকে জড়িয়ে ধরে। তাসনুভা ভাবেও নি রিহান এতটা খারাপ মানুষ যে এভাবে মুখোশধারী হতে পারে, তা ওদের জানা ছিল না। তাসনুভার মাথার পেছনে হাত বুলিয়ে দিতে দিতে আরিয়ান বলে, আর কোনো ভয় নেই তোমার? বলেছি না তোমার সব শত্রুকে শেষ করে দেব। আপনি সত্যি অনেক ভালো। এখন ছাড়ো, শ্বশুর শাশুড়ি দেখছে। তাসনুভা লজ্জায় আরিয়ানকে ছেড়ে দেয়। ওর বাবা মা হাসতে হাসতে এসে বলে, বাবা, তোমার হাতে আমাদের মেয়েটাকে তুলে দিতে চাই। জি আঙ্কেল, অবশ্যই। তার আগে চলেন ঢাকা যাই, সেখানে ধুমধাম করে আমাদের বিয়েটা হবে। কাল সন্ধ্যায় সত্যি সত্যি আমাদের বিয়েটা হবে। আমি সব ব্যবস্থা করে এসেছি, একটু পরেই হেলিকপ্টার আসবে। তাসনুভা খুব খুশি হয়ে বলে, ওরে আমার সাইকোপ্যাথ বরটা। সবাই হেসে দেয়। এরপর ওরা ঢাকায় আসলে অনেক বড় আর ধুমধাম করে আরিয়ান আর তাসনুভার বিয়েটা হয়। ওরা দুজন শেষমেশ নাতাশার শেষ ইচ্ছেটা পূরণ করতে পেরেছে। ওরা পেরেছে শত বাধা পার করে এক হতে। তাসনুভা ও রোমান্টিক সাইকোপ্যাথ বরটাকে একদম নিজের করে পেয়েছে। এখন ওদের প্রতিটি মুহূর্ত রোমান্টিকভাবে কাটে। এর বেশি শুনতে হবে না, দোয়া করবেন ওদের জন্য। আর হ্যাঁ, গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন প্লিজ। আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।